একটি সাধারণ রেস্টুরেন্টে, যেখানে স্বপ্নগুলো খাবারের ট্রের মতোই ভারী আর অস্থির, একজন যুবতী ওয়েটারের জীবন এক মুহূর্তে উল্টে যায়। অপমানের ছুরির ধারে কাটা পড়ে তার সম্মান, কিন্তু সেই ক্ষত থেকে ফুটে ওঠে এক অপ্রত্যাশিত সত্য, যে সে শুধু একজন সাধারণ মেয়ে নয়, বরং এক হারিয়ে যাওয়া উত্তরাধিকারী, যার ভাগ্যে লুকিয়ে আছে প্রতিশোধ, ক্ষমা আর পুনর্জন্মের এক অবিস্মরণীয় যাত্রা। এই গল্পে অপমানের ছায়া থেকে উঠে আসে আলোর রাজকুমারী, যেখানে প্রত্যেকটি টুকরো পোশাকের সাথে জড়িয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য। আমার মনে হয়েছিল যে সে আমার ওয়েটার হওয়ার কারণে আমাকে অপমান করতে পারে। সে সবার সামনে আমার পোশাক ছিঁড়ে দিয়েছিল, আমার উপর হেসেছিল, কিন্তু সে জানত না যে সেই মানুষটি, যে এই সবকিছুর মালিক, সে প্রতিটি মুহূর্ত দেখছিল। তার ভুল তাকে খুব দামি পড়বে। তাজা বেক করা নানের সুগন্ধ, রেস্টুরেন্ট আসার স্বাদের প্রতিটি টেবিল সাজানো সাদা গোলাপের সুগন্ধের সাথে মিশে যাচ্ছিল। আমি মার্বেল টেবিল নম্বর 6-এর ওপর কাপড় মুছছিলাম, দেখছিলাম কিভাবে আমার বিকৃত প্রতিচ্ছবি আমার দিকে তাকিয়ে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন সাদা এবং কালো পোশাক, চুলের একটা গোছাও বাইরে বেরিয়ে নেই। 2 বছরের পুরনো হওয়া সত্ত্বেও কালো জুতোজোড়া চকচক করছিল। আয়শা, আমাকে আজ ভিআইপি সেকশন কভার করতে হবে। রতন চাচা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, নিজের অ্যাপ্রনে হাত মুছতে মুছতে। কিছু গুরুত্বপূর্ণ মানুষ আসছেন। আমার পেটে একটা মোচড় দিয়ে উঠল। ভিআইপি সেকশন মানে ভালো টিপস, কিন্তু গ্রাহকরাও অনেক বেশি চাহিদাপূর্ণ হতেন। আমি তোমার উপর ভরসা করি বেটি, তিনি আমার কাঁধে হাত রেখে যোগ করলেন, সেই পিতৃত্বের উষ্ণতার সাথে, যা আমাকে মনে করিয়ে দিত যে আমি এখানে কেন ছিলাম, কেন আমি হার মানিনি। তুমি আমার কাছে সবচেয়ে ভালো ওয়েটার। আমি হাসলাম, যদিও ঘাবড়ানিতে আমার হাত সামান্য কাঁপছিল। আমি অনেক আগেই শিখে নিয়েছিলাম যে এই কাজে আপনি দুর্বলতা দেখাতে পারেন না। গ্রাহকরা ভয় বুঝতে পারে, যেমন হাঙর জলের মধ্যে রক্তের গন্ধ পায়। দুপুরটা ধীর, প্রায় অলস গতিতে এগোচ্ছিল, যতক্ষণ না কাঁচের দরজাগুলো খুলল এবং পৃথিবী বদলে গেল। সে এমনভাবে ভেতরে এলো যেন পুরো রেস্টুরেন্ট শুধুমাত্র তাকে স্বাগত জানানোর জন্যই ছিল। ঈশিতা রায়জাদা। আমি তখনও তার নাম জানতাম না, কিন্তু তার ধরন জানতাম। লাল হাই হিল, যা মেঝের ওপর সাজার মতো খটখট শব্দ করছিল। একই রঙের ডিজাইনার লেহেঙ্গা, যার দাম সম্ভবত আমার 6 মাসের উপার্জন ছিল। সোনালি চুল ঢেউ খেলে তার কাঁধের ওপর পড়ছিল। কিন্তু এটা তার সৌন্দর্য ছিল না, যা আমার রক্ত জমিয়ে দিয়েছিল। এটা ছিল তার নজর। সেই নীল চোখগুলো জায়গাটিকে একজন বিজয়ী সম্রাটের মতো জরিপ করছিল, মূল্যায়ন করছিল, বিচার করছিল, প্রত্যাখ্যান করছিল। তার পেছনে একটা দল ছিল। 5 জন লোক ঠিক একই রকম নিষ্ঠুর আভিজাত্যের সাথে পোশাক পরেছিল, সাদা এবং নিখুঁত হাসি। ঘড়িগুলো আলোতে সোনা ও হীরের ছোট সূর্যের মতো চকচক করছিল, আর তাদের মাঝখানে একজন কালো চুলের মানুষ হাঁটছিল, লম্বা, গম্ভীর, খয়েরি রঙের বন্ধগলা স্যুট, যা তার অ্যাথলেটিক ফিগারে নিখুঁতভাবে মানিয়ে গিয়েছিল। কিন্তু বাকিরা যখন উচ্চস্বরে গল্প করছিল এবং হাসছিল, সে চুপ ছিল। তার গভীর খয়েরি চোখগুলো এক অদ্ভুত তীব্রতার সাথে সবকিছু দেখছিল, যেন সে প্রতিটি বিবরণ, প্রতিটি মুখ, প্রতিটি নড়াচড়া মনে রাখছিল। যখন সে আমার পাশ দিয়ে গেল, আমাদের নজর 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য মিলে গেল। ওই চোখে কিছু একটা ছিল, কিছু একটা যা আমি বুঝতে পারলাম না। ক্লান্তি, বিষণ্ণতা, নাকি এমন কারোর যে অন্য কোথাও থাকতে পছন্দ করত। রায়জাদার নামে বুকিং। ঈশিতা কাউকে না জিজ্ঞেস করেই ইনচার্জকে ঘোষণা করল। এটা একটা আদেশ ছিল, অনুরোধ নয়। অবশ্যই ম্যাডাম রায়জাদা। ইনচার্জ প্রায় অর্ধেক ঝুঁকে গেল। আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আপনাদের নিয়মিত টেবিল। সে আমাকে ইশারা করল যেন আমি তাদের পথ দেখাই। আমি গভীর শ্বাস নিলাম, মেনু ট্রেটি বাহুর নিচে চেপে ধরে তাদের দিকে এগিয়ে গেলাম। শুভ দুপুর, দয়া করে আমার পেছনে আসুন। ঈশিতা আমার দিকে তাকিয়েও দেখল না। সে শুধু এমনভাবে হাঁটতে লাগল যেন আমি পথ নির্দেশকারী কোনো তীর ছিলাম, মানুষ নই। তার দলটি তাকে অনুসরণ করছিল এবং আমি তাদের আলোচনার কিছু অংশ শুনতে পাচ্ছিলাম। আমি ওকে বললাম যে ও যদি ক্লাবের এন্ট্রি ফিস দিতে না পারে, তবে ও আমাদের জন্য সঠিক মেটেরিয়াল নয়। ঈশিতা বলছিল, যা শুনে তার সঙ্গীরা হেসে উঠল। স্তর থাকে বোঝো তো, তুমি হিরেকে কাঁচের সাথে মেলাতে পারো না। একেবারে। মুক্তোর হাড় পড়া কালো ড্রেসের এক মহিলা সহমত জানাল। মান বজায় রাখা জরুরি। আমি তাদের রেস্টুরেন্টের উঁচু জায়গায় নিয়ে গেলাম, যেখানে টেবিলের ওপর মিশরের লিনেন চাদর ছিল এবং ক্রকারি জার্মানির চীনামাটির ছিল।
আমি মেনুগুলো সাবধানে টেবিলে রাখলাম। আপনারা কি ড্রিঙ্কস দিয়ে শুরু করতে চাইবেন? সবচেয়ে দামি যে মদ তোমাদের কাছে আছে সেটাই আনো। ঈশিতা অবশেষে আমার দিকে তাকিয়ে আদেশ দিল। তার চোখ দুটো 2 সেকেন্ডে আমাকে আপাদমস্তক স্ক্যান করে নিল এবং ওই 2 সেকেন্ডে সে আমাকে তুচ্ছ কোনো বস্তুতে পরিণত করে দিল। আর ওটা যেন সঠিক তাপমাত্রায় থাকে, ওই গতবারের মতো বিশ্বাস যেন না হয়। তোমার কি মনে থাকবে নাকি লিখে দিতে হবে? গরম রক্ত আমার গলায় উঠে এলো, কিন্তু আমি পেশাদার হাসি বজায় রাখলাম। জি ম্যাডাম, এক্ষুনি আনছি। আর পরিষ্কার গ্লাস এনো, সে যোগ করল যখন আমি চলে যাচ্ছিলাম। আসল পরিষ্কার, কারোর আঙুলের ছাপ যেন না থাকে। তার দলের হাসি আমার পেছন পেছন ওয়াইন সিলার পর্যন্ত এলো। মদ রাখার ভাড়ারে ঠান্ডা অন্ধকারে রতন চাচা আমাকে দেখলেন যখন আমি হাত মুঠো করে দাঁড়িয়েছিলাম। শ্বাস নাও বেটি, তিনি ধীরে ধীরে বললেন। আমি ওরকম অনেক দেখেছি। নিজেদের বড় দেখানোর জন্য তাদের অন্যদের অপমান করার দরকার হয়, কারণ ভেতর থেকে তারা শূন্য হয়। এই লোকেদের কাছে এত টাকা কেন থাকে? শব্দগুলো মুখ থেকে বেরিয়ে গেল। ভালো মানুষটা কেন সবসময় জীবন ন্যায্য নয়? তিনি একটি বোতল বের করতে করতে বললেন, কিন্তু তোমার কাছে এমন কিছু আছে যা ওর কাছে কখনো থাকবে না। আসল মর্যাদা যা ভেতর থেকে আসে, যা কেনা যায় না। আমি মদ নিয়ে ফিরে এলাম। ট্রেকে 1000 বার অভ্যাস করার মতো ব্যালেন্স করে প্রতিটি পদক্ষেপ মেপে এগোলাম। প্রোটোকল অনুযায়ী ঈশিতা থেকে পরিবেশন শুরু করলাম। ও ভগবান, ওই জুতো জোড়া দেখো, দলের এক মহিলা ফিসফিস করে বলল, এত জোরে যে আমি সব শুনতে পাচ্ছিলাম। ওগুলো পালিশ করা জুতো কে পরে? মদ ঢালার সময় আমার হাত প্রায় অজান্তেই কাঁপল। হয়তো ও নতুন কেনার ক্ষমতা রাখে না। অন্যজন উত্তর দিল, ভাবো এভাবে বাঁচা, সারাদিন দাঁড়িয়ে থাকা, সেবা করা। আমি তো মরে যাওয়া পছন্দ করব। শব্দগুলো ছোট ছুরির মতো ছিল। প্রতিটি শব্দ ঠিক আমার সম্মানে আঘাত করছিল। এখানকার সার্ভিস খুব বাজে। ঈশিতা নিজের গ্লাসটি আলোর সামনে তুলে মন্তব্য করল, এই গ্লাসে একটা দাগ আছে, ছোট একটা দাগ, দেখতে পাচ্ছ? সে একটি কাল্পনিক বিন্দুর দিকে আঙ্গুল তুলল। এভাবে এরা ছোটখাটো বিষয়ের খেয়াল রাখে। করুন। ম্যাডাম, আমাকে এখনই এটা বদলে দেওয়ার অনুমতি দিন। না, সে হাত তুলল। তুমি এটা একবার ছুঁয়ে ফেলেছ। আমি অন্য গ্লাস চাই না যা তোমার হাতের স্পর্শ পেয়েছে। রান্নাঘরে যাও এবং তারা তোমাকে যেন সরাসরি ডিশওয়াশার থেকে দেয়, কোনো মাধ্যম ছাড়া। গভীর খয়েরি চোখের সেই মানুষটি, বিক্রম, আমি তাকে ডাকতে শুনেছিলাম, নিজের চেয়ারে নড়ে চড়ে বসল। তার আঙ্গুলগুলো টেবিলের ওপর শব্দ করছিল। তার চোয়াল শক্ত হয়েছিল, কিন্তু সে কিছু বলল না। কেউ কিছু বলল না। আমি নতুন গ্লাস নিয়ে ফিরে এলাম। আমি সেটা ঈশিতার সামনে রাখলাম। ভালো, সে ধন্যবাদ না দিয়েই বলল, এবার স্টার্টার আনো, আর দয়া করে সারা জীবন লাগিয়ে দিও না। পরের 1 ঘন্টা আমি এক দক্ষ ছায়ায় পরিণত হলাম। প্রতিটি আদেশ নিখুঁতভাবে পালন করা হলো, কিন্তু কোনো কিছুই যথেষ্ট ছিল না। খাবার খুব গরম ছিল, তারপর খুব ঠান্ডা। নান মুচমুচে নয়, জলের স্বাদ অদ্ভুত। আমি প্রতিটি সমালোচনা স্পঞ্জের মতো শুষে নিলাম। আর তখনই সেটা হলো। আমি যখন দ্বিতীয় রাউন্ডের বাসন সরাচ্ছিলাম, তখন ঈশিতা তার মদের গ্লাস ধরার জন্য হাতটা দ্রুত বাড়ালো। সে আমাকে দেখেনি, অথবা দেখেও গুরুত্ব দিননি। তার কোনোই আমার ট্রের সাথে জোরে ধাক্কা খেল। পৃথিবী যেন থমকে গেল। বাসনগুলো টলমল করে উঠল। আমি সেগুলো সামলানোর চেষ্টা করলাম, এক ধাপ পিছনে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার পা চেয়ারের পায়ের সাথে আটকে গেল। ট্রেটি চীনামাটি আর ক্রিস্টালের বৃষ্টি হয়ে আমার হাত থেকে পড়ে গেল। ভাঙার আওয়াজ সারা রেস্টুরেন্টে বিস্ফোরণের মতো শোনালো। আমি পড়ার সময় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমার আঙুল মেজের কোণায় লাগল, কিন্তু সেই গতিতে আমার বাম হাত ঈশিতার লাল লেহেঙ্গা ছুঁয়ে ফেলল। সস লেগে কাপড়টা রক্তের মতো দাগ হয়ে গেল। যে নীরবতা নামল তা এতই ভারী ছিল যে আমি শ্বাস নিতে পারছিলাম না। ঈশিতা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার চেয়ারটা সশব্দে পেছনে পড়ে গেল, এবং তার নীল চোখে আমি এক ভয়ানক কিছু দেখলাম, আনন্দ। সে এটা উপভোগ করছিল। তুমি এখনই একটা ডিজাইনার লেহেঙ্গা নষ্ট করলে, 10 লাখ টাকা। তুমি কি জানো তোমার মতো কারোর জন্য ওই টাকার মানে কি? এটা তোমার সারা জীবনে উপার্জনের চেয়েও বেশি। ম্যাডাম, ওটা একটা দুর্ঘটনা ছিল। আপনার কোনোই তুমি আমাকে দোষ দিচ্ছ? তার গলা চিৎকারে পরিণত হলো। একজন সস্তা ওয়েটার নিজের অযোগ্যতার জন্য আমাকে দোষ দিচ্ছে। চোখে জল আসছিল, কিন্তু আমি তা পড়তে দিলাম না। ম্যাডাম, আমি ক্ষমা চাইছি। আমি কি পরিষ্কার করতে সাহায্য করতে পারি? সাহায্য? তুমি যথেষ্ট সাহায্য করেছ, তাই না? আর তারপর সে যা করল, এক হিংস্র ভঙ্গিতে ঈশিতা আমার পোশাকের সামনের দিকটা মুঠো করে ধরল।
আমি তার আঙুলের চাপ আমার বুকে অনুভব করছিলাম। এই লেহেঙ্গার দাম 10 লাখ টাকা। সে ফিসফিস করে বলল, আর তুমি তোমার সস্তা ওয়েটার পোশাক দিয়ে এটা নষ্ট করলে। সে হ্যাচকা টান দিল। কাপড় ফাটার আওয়াজটা অশ্লীল ছিল। আমার পোশাক কাঁধ থেকে কোমর পর্যন্ত ছিঁড়ে গেল। আমার সম্মান ডজন ডজন চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল। রেস্টুরেন্টের ঠান্ডা হাওয়া আমার চামড়ায় লাগল। আমি হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সবাই আমার অপমান দেখে ফেলেছিল। এমনই মনে হয়, ঈশিতা বিষাক্ত তৃপ্তির সাথে বলল, এখন তোমার কাছেও কিছু নষ্ট হয়ে গেছে, যদিও আমার সন্দেহ আছে যে তোমার ওই তেনার দাম 500 টাকার বেশি হবে। তার দলের হাসি তার শব্দের চেয়েও খারাপ ছিল। অশ্রু অবশেষে ঝরল। কেউ আমার হয়ে কথা বলল না, একমাত্র বিক্রম ছাড়া। সে এত দ্রুত দাঁড়িয়েছিল যে তার চেয়ারটা প্রায় উল্টে যাচ্ছিল। তার মুঠো করা হাতের আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। তার গভীর খয়েরি চোখগুলো এখন ক্রোধে জ্বলছিল। কিন্তু ঈশিতা খেয়াল করেনি। বেরিয়ে যাও। সে মাছি তাড়ানোর মতো করে হাত নেড়ে আদেশ দিল। আমি রান্নাঘরের দিকে দৌড়ে পালালাম। নিজের পোশাকের টুকরোগুলো বুকে চেপে ধরেছিলাম। রতন চাচা আমাকে স্টোর রুমে খুঁজে পেলেন। আমাকে মাফ করবেন, আমি ফুপিয়ে বললাম। তোমাকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই বেটি। তিনি আমাকে নিজের জ্যাকেট দিয়ে ঢেকে দিলেন। আমি স্টাফ বাথরুমে 20 মিনিট কাটালাম। আয়েশা, আমার সহকর্মী, পূজার আওয়াজ দরজার বাইরে থেকে এলো। রতন চাচা বলেছেন তুমি বাড়ি যাও। বাড়ি যাও, যেন আমি গেলেই সব ভুলে যেতে পারব। আমি রেস্টুরেন্টের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম। জানুয়ারি মাস এমনিতেই ঠান্ডা, কিন্তু আজ দিনটা বেশি বরফ শীতল মনে হচ্ছিল। আমি আধ ঘন্টা কোনো লক্ষ্য ছাড়াই হাঁটলাম। পা দুটো আমাকে সেই ছোট্ট পার্কে নিয়ে গেল, যেখানে আমি ব্রেক টাইমে বসতাম। আমি বেঞ্চে বসে নিজেকে জড়িয়ে ধরলাম। 3 বছর আগে আমার স্বপ্ন ছিল, আমি গ্রাফিক ডিজাইন পড়ছিলাম, কিন্তু আমার দাদি অসুস্থ হয়ে পড়লেন। আমাদের সব সঞ্চয় হাসপাতালের বিল মেটাতে খরচ হয়ে গেল। আমাকে কলেজ ছাড়তে হলো। আর আজ আমি এখানে, মানুষের অপমান সইছি। আমার ফোনে রতন চাচার মেসেজ এলো, কাল বিশ্রাম নাও, ওদের তোমার ভেতরের মানুষটিকে কেড়ে নিতে দিও না। নতুন করে জল এলো চোখে। তখনই আমি পায়ের শব্দ শুনলাম। তাকিয়ে দেখলাম বিক্রম, ঈশিতার টেবিলের সেই মানুষটি। তার হাতে দামি বুটিকের একটি ব্যাগ ছিল। সে কিছুটা দূরে দাঁড়িয়ে থামল। আয়েশা, তার নামটা খুব কোমলভাবে বলল। আপনি আমার নাম কিভাবে জানেন? কান্নার কারণে আমার গলা ভারী ছিল। তোমার নেম ট্যাগে লেখা ছিল, যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। আপনি কি আপনার বান্ধবীর হয়ে ক্ষমা চাইছেন? ঈশিতা আমার বান্ধবী নয়, সে দৃঢ়ভাবে বলল। আমি আমার নিজের তরফ থেকে ক্ষমা চাইছি। যখন অন্যায় হতে দেখেও আমি কিছু করিনি, তখন আমি সমান অপরাধী হয়েছি। এখন এসবের কি লাভ? আপনি কি চান? আমি জিজ্ঞেস করলাম। সে ব্যাগটি এগিয়ে দিল। আমি এটা এনেছি, একটি নতুন পোশাক এবং ক্ষতিপূরণ হিসেবে আরও কিছু। আমি আপনাদের দয়া চাই না। এটা দয়া নয়, এটা বিচার, সে জোর দিয়ে বলল। আপনি ওদের সাথে ছিলেন। একজন ওয়েটারের জন্য আপনার এত মাথা ব্যথা কেন? কারণ তুমি শুধু একজন ওয়েটার ন, তুমি একজন মানুষ। মর্যাদা তোমার প্রাপ্য। আমি দাঁড়িয়ে পড়লাম। আপনি কি জানেন সবচেয়ে খারাপ কি? আপনারা সবাই বসে বসে আমার অপমানটা তামাশার মতো দেখছিলেন। এখন দামি কাপড় দিয়ে সব ঠিক হবে না। বিক্রম এক ধাপে গিয়ে এলো। তোমার ঘৃণা করার সব অধিকার আছে। আমি জানি আর যা হয়েছে তা ভোলার নয়, কিন্তু ঈশিতা ক্ষমা চাইবে, আমি কথা দিচ্ছি। ওর মতো লোক কোনোদিন ক্ষমা চায় না। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ঈশিতা কিছু জিনিস জানি না যা বদলাতে চলেছে। যখন সেটা ঘটবে সে বুঝবে আজ সে কি ভুল করেছে। সে রহস্য করে কথা বলছিল। সে আবার ব্যাগটি বাড়িয়ে ধরল। ভেতরে একটি পোশাক আর একটি খাম আছে। বাড়ি না পৌঁছানো পর্যন্ত খামটি খুলবে না। আমি ব্যাগটি নিলাম। ধন্যবাদ, আমি ফিসফিস করে বললাম। এখনই ধন্যবাদ দিও না, সে হাসল। বাড়ি যাওয়ার অপেক্ষা করো। ন্যায়বিচার আছে আয়েশা। কখনো সখনো এটা অপ্রত্যাশিতভাবে আসে। তার ফোন বেজে উঠল। আমাকে যেতে হবে, কিন্তু আয়েশা, মাথা উঁচু রেখো। আপনার পুরো নামটা জানলাম না। সে থামল। বিক্রমাদিত্য সিংঘানিয়া। আমার নাম তোমার কাছে খুব শীঘ্রই অনেক বড় অর্থ নিয়ে আসবে। সে চলে গেল। আমি বাড়ি ফিরে ব্যাগটি খুললাম। পোশাকটি অপূর্ব ছিল, আর খামটির ভেতরে হাতে লেখা একটি চিরকুট ছিল। আয়েশা, কোনো টাকাই তোমার অপমানের ক্ষতিপূরণ হতে পারে না, তবে আশা করি এটা তোমার কিছু বোঝা হালকা করবে। এটা দয়া নয়, এটি এই বিষয়ের পরিচয় যে তোমার সাথে এমন কোনো ব্যক্তির দ্বারা অন্যায় হয়েছে যার আরও ভালো আচরণ করা উচিত ছিল। আর তুমি জিজ্ঞাসা করার আগেই যে এটি মেনে নেওয়া তোমাকে দুর্বল বা অপস্কামী করে তোলে কিনা,
আমি তোমাকে কিছু কথা বলি। শক্তি সাহায্য অস্বীকার করার মধ্যে নেই যখন তোমার সেটির প্রয়োজন হয়। শক্তি হলো সেই ব্যথার পরেও এগিয়ে চলার মধ্যে। আমরা শীঘ্রই দেখা করব। তুমি যতটা কল্পনা করছো তার চেয়েও শীঘ্রই। আর যখন সেটি হবে তখন তুমি বুঝবে যে আজ কেন গুরুত্বপূর্ণ ছিল। বিয়ে নোটের নিচে নোটের একটি বান্ডিল ছিল। আমি কাঁপতে থাকা হাতে সেগুলো গুনলাম। 1,00,000 টাকা। এটি আমার জীবনে একসাথে দেখা সবচেয়ে বেশি টাকা ছিল। আমার বকেয়া মুহূর্তগুলোর বিল মেটানোর জন্য পর্যাপ্ত। অনেক বছর পর প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য পর্যাপ্ত। অশ্রু নোটগুলোর ওপর পড়ল। আমার অবিশ্বাস, কৃতজ্ঞতা এবং চরম বিভ্রান্তির দাগ সেগুলোতে লেগে গেল। বিক্রমাদিত্য সিংহানিয়া কে ছিলেন? তিনি এত কেন পরোয়া করতেন? আর আমরা শীঘ্রই দেখা করব এর মানে কি ছিল? আমার কাছে কোনো উত্তর ছিল না। আমার কাছে শুধু একটি নতুন পোশাক ছিল, এমন টাকা যা আমি বুঝতে পারছিলাম না, এবং একটি অদ্ভুত অনুভূতি যে আমার জীবন বদলাতে চলেছিল এমনভাবে যা আমি কল্পনাও করতে পারছিলাম না। সেই রাতে নিজের ছোট বিছানায় শুয়ে ছাদের ফাটলগুলো দেখছিলাম, যেগুলো আমি বহু বছর আগেই মুখস্থ করে ফেলেছিলাম। আমার ভেতরে কিছু একটা বদলাতে শুরু করল। অপমান এখনও সেখানেই ছিল, জ্বলন্ত এবং কাঁচা। কিন্তু তার সাথে প্রথমবারের মতো, যখন থেকে আমি আমার দাদিকে হারিয়েছি, আমি অন্য কিছু অনুভব করলাম। আশা। ছোট, নাজুক কিন্তু বাস্তব। আর আমি তখন জানতাম না যে সেই আশা সঠিক ছিল। বিক্রমাদিত্য সিংহানিয়া শুধু অপরাধবোধে ভোগা কোনো ধনী ব্যক্তি ছিলেন না। যা আসতে চলেছিল তা ঈশিতা রায়জাদার দুনিয়াকে তার ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দেবে। আর আমি, সেই অদৃশ্য ওয়েটার যাকে ডজনখানেক মানুষের সামনে অপমান করা হয়েছিল, সেইটি জানতে চলেছিল যে কখনো কখনো ন্যায়বিচার সবচেয়ে অপ্রত্যাশিত উপায়ে আসে। শনিবার আমার প্রত্যাশার চেয়েও দ্রুত চলে এলো। ঘটনার পর 2 দিন কেটে গিয়েছিল। এই 2 দিন আমি প্রয়োজনীয় কাজ ছাড়া নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হইনি। আমি আলমারিতে ঝুলতে থাকা নতুন পোশাক এবং গদির নিচে লুকিয়ে রাখা 1,00,000 টাকার দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটালাম। ভাবছিলাম সবকিছু বাস্তব ছিল নাকি আমার অপমানের ফলে দেখা কোনো দিবাস্বপ্ন। কিন্তু এটি বাস্তব ছিল। সবকিছু ভয়ানকভাবে, আশ্চর্যজনকভাবে বাস্তব ছিল। তোমাকে আলাদা লাগছে, পূজা মন্তব্য করল যখন আমি সেই সকালের রেস্টুরেন্টে পৌঁছলাম। সে প্রাতরাশের টেবিলগুলো পরিষ্কার করছিল। তার কোঁকড়ানো চুল একটি উঁচু পনিটেলে বাঁধা ছিল। এই পোশাকটা, বাহ আয়শা, তুমি এটি কোথায় পেলে? এটি একটি দীর্ঘ গল্প। আমি তার উৎসুক চোখ এড়িয়ে জবাব দিলাম। এর সম্পর্ক ওই দিন যা ঘটেছিল তার সাথে। সে কণ্ঠস্বর নিচু করল এবং চারপাশ দেখে নিশ্চিত হয়ে নিল যে কেউ শুনছে না কিনা। কারণ সবাই ওই বিষয়ে কথা বলছে যে কিভাবে সেই ভয়ানক মহিলা আমাকে ওই বিষয়ে কথা বলতে হবে না। আমি তাকে থামিয়ে দিলাম, হয়তো প্রয়োজনের চেয়ে একটু বেশি কঠোরভাবে। ঠিক আছে, ঠিক আছে। পূজা আত্মসমর্পণের ভঙ্গিতে হাত তুলল। আমার শুধু তোমাকে ফিরে দেখে ভালো লাগছে। রেস্টুরেন্ট তোমাকে ছাড়া আগের মতো নেই। রতন চাচা ঠিক সেই মুহূর্তেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। সবসময়কার মতো নিজের অ্যাপ্রনে হাত মুছতে মুছতে আমাকে যখন দেখলেন, তার বলিরেখা পড়া মুখটি একটি অকৃত্রিম হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। আমার সবচেয়ে ভালো ওয়েটার এখানে আছে, তিনি বললেন। কিন্তু এরপর আমার পোশাক দেখে তার কপাল কুঁচকে গেল। এটি আমাদের সাধারণ পোশাক নয়। আমি এটি নিজে কিনেছি, আমি মিথ্যে বললাম। অনুভব করলাম ঘাড়ের কাছটা গরম হয়ে উঠছে। পরে আমি বুঝিয়ে বলছি। তিনি আমাকে বাক্যটি শেষ করা থেকে বাঁচিয়ে দিলেন। এটি তোমাকে খুব মানায় মা, খুব পেশাদার লাগছে। সকালের শিফট কোনো ঘটনা ছাড়াই কেটে গেল। ছোট বাচ্চাদের নিয়ে আসা পরিবার, বৃদ্ধ দম্পতি যারা শান্তিতে কফি খাচ্ছিলেন, ব্যবসায়ীরা যারা খাওয়ার সময় নথিপত্র দেখছিলেন, অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু প্রায় সকাল 11টার দিকে রেস্টুরেন্টের পরিবেশ বদলে গেল। আমি এটি দেখার আগেই অনুভব করলাম। বাতাসে সেই বৈদ্যুতিক উত্তেজনা যা কোনো গুরুত্বপূর্ণ কিছুর আগে আসে। ইনচার্জ দ্রুত চলাফেরা করতে লাগলেন, নিজের শার্টের কলার ঠিক করছিলেন এবং দেখছিলেন প্রতিটি টেবিল নিখুঁত আছে কিনা। কি হচ্ছে আমি পূজাকে জিজ্ঞাসা করলাম যখন সে একটি ট্রে নিয়ে আমার পাশ দিয়ে গেল। আমি জানি না, কিন্তু ইনচার্জ 5 মিনিট আগে একটি কল পেয়েছেন এবং তারপর থেকে তিনি পাগলের মতো আচরণ করছেন, সে উত্তর দিল। তিনি খুব গুরুত্বপূর্ণ কোনো সফরের কথা বলছিলেন। আমার পেট কুঁচকে গেল। এটি কি আবার ঈশিতা হবে? এই চিন্তায় আমার বমি ভাব হতে লাগল। আমি তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, এত দ্রুত তো নয়। কিন্তু যখন কাচের দরজা খুলল, ভেতরে ঈশিতা নয়, বিক্রম ছিলেন। তিনি একটি নিখুঁতভাবে তৈরি গাঢ় নীল রঙের স্যুট পরেছিলেন, টাই ছাড়া সাদা শার্ট এবং সেই ইতালীয় চামড়ার জুতো যার দাম সম্ভবত আমার 3 মাসের ভাড়ার চেয়েও বেশি ছিল। কিন্তু যে বিষয়টি আমাকে সবচেয়ে প্রভাবিত করল তা হল তার অভিব্যক্তি।
দৃঢ় এবং গম্ভীর, যেন কোনো ব্যক্তি একটি মিশনে এসেছেন। রেস্টুরেন্টের এপার ওপার আমাদের নজর মিলল। সেই মুহূর্তে কিছু একটা ঘটল, এমন কিছু যাকে আমি নাম দিতে পারছিলাম না। পারস্পরিক পরিচিতির একটি টান। ইনচার্জ প্রায় দৌড়ে তার কাছে গেলেন। শ্রী সিংঘানিয়া, আপনাকে এখানে পেয়ে কী যে সম্মান! আমরা আশা করিনি, মানে আমাদের কাছে কোনো খবর ছিল না যে খবর দেওয়ার প্রয়োজন ছিল না। বিক্রম দৃঢ় কিন্তু অভদ্র নয় এমন স্বরে তাকে থামিয়ে দিলেন। আমি দুপুরে খাবার খেতে এসেছি এবং আমার একটি বিশেষ অনুরোধ আছে। অবশ্যই, যা খুশি, সবচেয়ে ভালো টেবিল, সবচেয়ে ভালো পানীয় আমাদের শেফরা প্রস্তুত করবেন। আমি চাই যে সে আমার সেবা করুক। তিনি সরাসরি আমার দিকে নির্দেশ করলেন। মনে হলো যেন পুরো রেস্টুরেন্ট তার নিঃশ্বাস বন্ধ করে দিল। ইনচার্জ বিভ্রান্ত হয়ে পলক ফেললেন। আয়েশা, কিন্তু শ্রী সিংঘানিয়া, আমাদের কাছে আরও অভিজ্ঞ ওয়েটার আছেন যারা। আয়েশা আমার সেবা করবে, অথবা আমি অন্য কোথাও খেতে যেতে পারি। এটি কি পরিষ্কার? বিক্রমের সুর তর্কের কোনো জায়গা রাখল না। ইনচার্জ ঢোক গিললেন। একেবারে পরিষ্কার স্যার। আয়েশা, দয়া করে শ্রী সিংঘানিয়ার সেবা করো, প্রধান টেবিলে। আমার পা নিজের ইচ্ছাতেই চলতে লাগল। আমাকে সেখানে নিয়ে গেল যেখানে বিক্রম ইতিমধ্যে ভিআইপি সেকশনের দিকে যাচ্ছিলেন। সেই একই টেবিল যেখানে দুদিন আগে আমার অপমান হয়েছিল। শুভদিন, আমি বললাম যখন তার পাশে পৌঁছলাম। আমার কণ্ঠস্বর যতটা অনুভব করছিলাম তার চেয়ে বেশি দৃঢ় ছিল। আপনি কি অর্ডার করতে চাইবেন? বিক্রম আমাকে সেই গভীর বাদামি চোখ দিয়ে দেখলেন, যা সাধারণের চেয়ে বেশি কিছু দেখত। বসো, তিনি শুধু বললেন। মাফ করবেন? দয়া করে আয়েশা, আমার সাথে বসো। আমি চারদিকে তাকালাম। পুরো রেস্টুরেন্ট আমাদের দেখছিল। ইনচার্জকে দেখে মনে হচ্ছিল তার হার্ট অ্যাটাক হবে। আমি এমনটা করতে পারি না, এটি অনুচিত। আমি কাজ করছি। আর আমি একজন গ্রাহক যে কিছু বিশেষ দাবি জানাচ্ছে, তিনি উত্তর দিলেন। এই রেস্টুরেন্টের চমৎকার সেবার অংশ হল গ্রাহকদের খুশি করা, তাই না? তার স্বরে কিছু একটা চঞ্চলতা ছিল, কিন্তু তার গভীরে কিছু গম্ভীরতাও ছিল। একটি আমন্ত্রণ, আদেশ নয়। আমার কানে নিজের হৃৎস্পন্দন জোরে ধরপড় করছিল। আমি তার সামনের চেয়ারটি টেনে নিয়ে বসে পড়লাম। ফিসফিসানি গুঞ্জনে রেস্টুরেন্ট ভরে গেল। এতে সমস্যা হবে, আমি ফিসফিস করে বললাম। ইনচার্জ কিছুই করবে না, বিক্রম আমাকে থামিয়ে দিলেন। আমি কেন তা করব? আমি আপনাকে খুব কমই চিনি। তাহলে আসুন একে অপরকে চিনি, তিনি হাসলেন। আর প্রথমবারের মতো আমি দেখলাম যে তার হাসিটি সত্য আর উষ্ণ ছিল, যা তার চোখ অবধি পৌঁছেছিল। আমাকে তোমার সম্পর্কে বলো আয়েশা। আসল তুমি যে ওয়েটার টেবিলে খাবার পরিবেশন করে সে নয়। বলার মতো বেশি কিছু নেই, আমি জবাব দিলাম। তার তীক্ষ্ণ নজরের নিচে অস্বস্তি অনুভব করছিলাম। আমি এখানে কাজ করি, নিজের বিল মেটাই, বেঁচে থাকি, ব্যাস এটুকুই। শুধু বেঁচে থাকো? প্রশ্নটি আমাকে প্রত্যাশার চেয়ে বেশি জোরে আঘাত করল, কারণ তিনি ঠিক ছিলেন। আমি কবে বাঁচা ছেড়ে দিয়েছিলাম আর শুধু টিকে থাকা শুরু করেছিলাম? আমার স্বপ্ন ছিল, আমি স্বীকার করলাম, নিজের সততায় নিজেই অবাক হয়ে। আমি স্থাপত্যবিদ্যা অর্থাৎ আর্কিটেকচার পড়ছিলাম। আমি কোনো একদিন নিজের স্টুডিও চেয়েছিলাম, শিল্পীদের সাথে কাজ করা, সুন্দর জিনিস তৈরি করা। কিন্তু জীবন বদলে গেল। কি হয়েছিল? আমার দাদি অসুস্থ হয়ে পড়েছিলেন, ক্যান্সার। চিকিৎসায় সব শেষ হয়ে গেল। আমাকে পড়াশোনা ছাড়তে হলো, কাজ খুঁজতে হলো, এবং আমি এখানে আছি ৩ বছর পর সেই সব মানুষকে খাবার পরিবেশন করছি যারা হয়তো আমাকে পরের দিন মনেও রাখবে না। বিক্রম সামনে ঝুঁকে এলেন, তার চোখগুলো তীব্র ছিল। আমি তোমাকে মনে রেখেছি, তিনি ধীরে বললেন। যে মুহূর্তে তুমি সেদিন রেস্টুরেন্টে ঢুকলে, আমি তোমাকে মনে রেখেছি। চাপের মধ্যেও তোমার মর্যাদা, তোমার ধৈর্য, যেভাবে তুমি ভারসাম্য বজায় রাখলে। তখনও যখন তিনি থামলেন, মনে করে তার চোয়াল শক্ত হয়ে গেল। তখনও যখন আমাকে অপমান করা হয়েছিল। আমি তার হয়ে বাক্যটি শেষ করলাম। আপনি বলতে পারেন, এটি শুধু এই কারণে চলে যাবে না যে আমরা এর নাম নিচ্ছি না। এটি কখনোই হওয়া উচিত ছিল না। তার কণ্ঠে সংযত ক্রোধ ছিল। কখনোই নয়। আর ঈশিতা, সে খুব শীঘ্রই এটি বুঝবে। আপনি এটি বারবার বলছেন যে সে বুঝবে, জিনিসগুলো বদলাবে, কিন্তু আপনি আমাকে এটি বলছেন না যে কিভাবে বা কেন। এটি হতাশাজনক। আপনি ধাঁধায় কথা বলছেন, কারণ আমাকে আগে জিনিসগুলো সামলাতে হবে, তিনি ব্যাখ্যা করলেন। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আয়েশা, সবকিছু খুব শীঘ্রই প্রকাশ পাবে। তুমি যতটা কল্পনা করছো তার চেয়েও শীঘ্রই। আপনি কি কোনো ধরনের গোপন বিচারক? আমি মজা করার চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠস্বর কাঁপছিল। নাকি আপনি মানুষকে সন্দেহের মধ্যে রাখতে পছন্দ করেন? তিনি হাসলেন, এবং সেই আওয়াজ ছিল উষ্ণ ও সত্য। হয়তো দুটোরই কিছুটা, কিন্তু আমাকে কিছু বলো আয়েশা। যদি তুমি নিজের জীবন বদলানোর সুযোগ পেতে, তবে তুমি কি করতে?
নিজের স্বপ্নে ফিরে যাওয়ার সুযোগ, এটি বাস্তবসম্মত নয়। আমি জবাব দিলাম, জীবন এভাবে কাজ করে না। তুমি সবকিছু হুট করে রিসেট করতে পারো না। কেন নয়? কারণ আমার কাছে দায়বদ্ধতা আছে। আমি শুধু স্কুলে ফিরে যেতে পারি না এবং এমন ভান করতে পারি না যে গত 3 বছর অতিবাহিত হয়নি। আর যদি তুমি পারতে, তিনি জোর দিলেন, আর যদি কোনো উপায় থাকতো। কোনো উপায় নেই। আমি মাথা নাড়ালাম। দেখুন বিক্রম, আমি প্রশংসা করি আপনি যা করেছেন তার জন্য। পোশাক, টাকা, এটি অবিশ্বাস্যভাবে উদারতা ছিল। কিন্তু আপনি আমার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন না। আমি কিছু কেনার চেষ্টা করছি না, তিনি দৃঢ়ভাবে বললেন। আমি ক্ষতিপূরণ করার চেষ্টা করছি, একটি ভুলকে ঠিক করার, ন্যায় বিচার করার যেখানে কেউ ছিল না। কেন? প্রশ্নটি আমার ভেতর থেকে বেরিয়ে এলো। আপনি এত পরোয়া কেন করছেন? আমি শুধু একজন ওয়েটার, যাকে অপমান করা হয়েছিল। এটি হয়তো প্রতিদিন কোথাও না কোথাও ঘটে। আমি বিশেষ কেউ নই। হ্যাঁ, তুমি বিশেষ, তিনি এমন এক তীব্রতার সাথে জবাব দিলেন যা আমাকে কিছুটা চমকে দিল। তুমি বিশেষ, কারণ যা কিছুর মধ্য দিয়ে তুমি গিয়েছ, তারা তোমার সাথে যেমন ব্যবহার করেছে, তা সত্ত্বেও তুমি এখনও দয়ালু আছো। তুমি এখনও শক্তিশালী। তোমার চোখে এখনও সেই আলো আছে যা বলে যে তুমি পুরোপুরি হার মানোনি। আর সেটি আয়েশা, অসাধারণ। তার কথাগুলো আমাকে পুরোপুরি নিরস্ত্রীকৃত করে দিল। চোখের জল পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু আমি তা গিলে ফেললাম। আমি জানি না কি বলবো। তোমাকে কিছু বলতে হবে না, তিনি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। শুধু আমার উপর ভরসা রাখা দরকার, শুধু সামান্য আর কি। তুমি সেটি করতে পারো? আমি জবাব দেওয়ার আগেই তার ফোন বেজে উঠল। তিনি স্ক্রিনের দিকে তাকালেন এবং তার অভিব্যক্তি পুরোপুরি বদলে গেল। একটি ধীর, প্রায় শিকারী সুলভ হাসি তার মুখে ফুটে উঠল। সে এখানে আছে, তিনি বললেন নিজের জন্য। কে এখানে আছে? তাকে উত্তর দেওয়ার প্রয়োজন হল না। হাই হিল জুতার শব্দ মেঝেতে খটখট করে এগিয়ে আসছিল। ঈশিতা রায়জাদা ক্রোধ এবং ডিজাইনার পোশাকের ঝড়ের মতো রেস্টুরেন্টে ঢুকলেন। তিনি একটি নিখুঁত সাদা স্যুট পরেছিলেন, মাথায় দামি রোদ চশমা তোলা ছিল এবং সেই অহংকারের অভিব্যক্তি যা আমি আমার দুঃস্বপ্নে মনে করে রেখেছিলাম। কিন্তু এইবার এটি আলাদা ছিল। এইবার তিনি একা এসেছিলেন। এবং এইবার যখন তার চোখ রেস্টুরেন্ট স্ক্যান করল এবং আমাদের ভিআইপি টেবিলে একসাথে বসে থাকতে দেখল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিক্রম, তার কণ্ঠস্বর কিছুটা কাঁপল। তুমি এখানে এর সাথে কি করছো? এই আনাড়ি ওয়েটার যে আমার ডিজাইনার লেহেঙ্গা নষ্ট করে দিয়েছিল। বিক্রম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং যখন তিনি কথা বললেন, তার কণ্ঠস্বর পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ল। ঈশিতা, ভালো হয়েছে যে তুমি এলে। আমাকে তোমাকে কিছু বলার দরকার আছে, এমন কিছু যা আমার তোমাকে অনেক আগেই বলে দেওয়া উচিত ছিল। পুরো রেস্টুরেন্টের নিস্তব্ধতা নেমে এলো। এমনকি সবচেয়ে দূরের টেবিলেও কথোপকথন বন্ধ হয়ে গেল। সবাই অনুভব করতে পারল যে কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঈশিতা আমাদের দিকে এগিয়ে এলেন, তার প্রতিটি পদক্ষেপ যেন এক একটি কাউন্টডাউন। তার ফ্যাকাশে মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। এর মানে কি? তিনি টেবিলে পৌঁছে ফিসফিস করে বললেন, এই আনাড়ি ওয়েটারের সাথে ডেট যে আমার 1 লাখের লেহেঙ্গা নষ্ট করেছে? সে কিছুই নষ্ট করেনি, বিক্রম বিপজ্জনকভাবে শান্ত গলায় বললেন। তুমিই তার ট্রেতে ধাক্কা মেরেছিলে, তুমিই দুর্ঘটনার কারণ ছিলে, এবং এরপর তুমি নিজের ভুলের জন্য তাকে সবার সামনে অপমানিত করেছিলে। এটি আমি নয়, ঈশিতা তোতলালেন। স্পষ্টতই তিনি সরাসরি সংঘাতের অভ্যস্ত ছিলেন না। বিক্রম, তুমি বুঝছ না, ওর মতো লোকেদের নিজের জায়গা চেনা দরকার। ওর জায়গা? বিক্রম ধীরে ধীরে পুনরাবৃত্তি করলেন। ওর জায়গা? আর সেই জায়গাটি কি ঈশিতা? তোমার জুতোর নিচে, অদৃশ্য এবং চুপ থাকা যখন তুমি তার সাথে আবর্জনার মতো ব্যবহার করো? তুমি খুব সংবেদনশীল হয়ে পড়ছ। তিনি নিজের স্বাভাবিকতা ফিরে পাওয়ার চেষ্টা করলেন। এটি শুধু একটি ছোট ঘটনা ছিল। আমি বুঝতে পারছি না যে তুমি কেন একজন সাধারণ। তোমার পরবর্তী শব্দটির ব্যাপারে সতর্ক থেকো। বিক্রম তাকে থামিয়ে দিলেন এবং তার গলায় ইস্পাতের মতো কঠোরতা ছিল। এটি খুব সাবধানতার সাথে চিন্তা করো। ঈশিতা মুখ বন্ধ করে নিলেন। প্রথমবারের মতো আমি তার চোখে আসল ভয় দেখলাম। এমন কিছু আছে যা তোমার জানা দরকার, বিক্রম চালিয়ে গেলেন, এবং প্রতিটি শব্দ হাতুড়ির মতো পড়ল। এমন কিছু যা পুরোপুরি বদলে দেবে তুমি এই পরিস্থিতিকে কিভাবে দেখছ। কি? ঈশিতা জিজ্ঞাসা করলেন, কিন্তু তার কণ্ঠস্বর নিজের আগের সব অহংকার হারিয়ে ফেলেছিল। বিক্রম আমার দিকে তাকালেন এবং তার চোখে আমি এমন কিছু দেখলাম যা আমার নিঃশ্বাস থামিয়ে দিল। প্রত্যাশা, ন্যায় বিচার এবং আরও কিছু যা আমি চিনতে পারছিলাম না। আয়েশা, তিনি ধীরে বললেন, তোমার জন্য সত্যিটা জানার সময় এসেছে যে আমি আসলে কে। আমার হৃদয় এত জোরে ধরফর করছিল যে আমি নিশ্চিত ছিলাম রেস্টুরেন্টের সবাই সেটি শুনতে পাচ্ছিল। ঈশিতা তোমাকে বলেছিল যে তার লেহেঙ্গার দাম ছিল 1 লাখ টাকা, বিক্রম বলতে থাকলেন। আর সেই টাকা তোমার জীবনে তুমি যতটা উপার্জন করবে তার চেয়েও বেশি ছিল, মনে আছে? আমি কথা বলতে না পেরে শুধু মাথা নাড়ালাম। ঠিক আছে, তার মুখে একটি হাসি ফুটে উঠল।
দেখা গেল যে 1,00,000 টাকা ঠিক ততটাই যা আমি প্রায় 3 ঘন্টায় উপার্জন করি। পৃথিবী থমকে গেল। কি? আমি ফিসফিস করে বললাম। আমার পুরো নাম বিক্রমাদিত্য সিংহানিয়া। তার কণ্ঠস্বর পরিষ্কার ও দৃঢ় ছিল। আর আমি সিংহানিয়া গ্রুপের সিইও এবং মেজরিটি মালিক। হয়তো আমাদের সম্পর্কে শুনেছ। 40টি দেশে 500টি কোম্পানি, প্রায় 32,000 কোটি টাকার মার্কেট ভ্যালু। যে নীরবতা নেমে এলো তা ছিল নিশ্ছিদ্র। ঈশিতা থাতমত খেয়ে পিছিয়ে গেলেন, যেন কেউ তাকে চড় মেরেছে। আর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, কারণ সেই মানুষটি, যিনি আমাকে পার্কে দেখা দিয়েছিলেন, যিনি আমাকে টাকা দিয়েছিলেন, যিনি আমার সাথে সাধারণের মতো বসেছিলেন, তিনি দেশের অন্যতম ধনী ব্যক্তিদের একজন ছিলেন এবং স্পষ্টতই এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন। ঈশিতার কণ্ঠস্বর একটি চাপা চিৎকারের মতো বেরিয়ে এলো। না, এমনটা হতে পারে না, তুমি হতে পারো না। ওই কোম্পানির মালিক যারা তোমার পরা অর্ধেক কাপড় তৈরি করে, বিক্রম বিপজ্জনকভাবে শান্ত স্বরে শেষ করলেন। সেই সিইও যার কোম্পানি তোমার পরিবারের বিনিয়োগ সামলায়, সেই মানুষটি যে সত্যি বলতে একটি ফোন কলে তোমার সামাজিক এবং আর্থিক জীবন বরবাদ করে দিতে পারে। ঈশিতার মুখ সেকেন্ডের মধ্যে ছাইয়ের মতো সাদা হয়ে গেল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো কথা বেরোচ্ছিল না। কিন্তু তুমি আমার রাতের খাবারে উপস্থিত ছিলে, তিনি শেষ পর্যন্ত বললেন। তুমি আমার গ্রুপের সাথে ছিলে। আমি ভেবেছিলাম তুমি জুনিয়র ইনভেস্টরদের একজন অথবা মিডল এক্সিকিউটিভ। তুমি ভুল ভেবেছিলে। বিক্রম তাকে থামিয়ে দিলেন। আমি সেখানে ছিলাম কারণ তোমার বাবা আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি তার কোম্পানি এবং আমার একটি সহায়ক কোম্পানির মধ্যে সম্ভাব্য মার্জার নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আর আমি বোকার মতো আমন্ত্রণ গ্রহণ করেছিলাম, কারণ আমি তোমার বাবাকে শ্রদ্ধা করি, যদিও তিনি স্পষ্টতই তোমাকে শিক্ষিত করতে বুড়িভাবে ব্যর্থ হয়েছেন। প্রতিটি শব্দ ছিল তীরের মতো। ঈশিতা চেয়ারের সাহারা নেওয়ার জন্য হাত বাড়ালেন। বিক্রম, যদি আমি জানতাম যে তুমি কে, তবে আমি কখনো কি? তার কণ্ঠস্বর ছুরির মতো কেটে গেল। তুমি কখনো আয়েশাকে অপমান করতে না? তুমি কখনো সবার সামনে তার পোশাক ছিঁড়ে দিতে না? তুমি কি এটাই বলছ যে তোমার নিষ্ঠুরতা তোমার সামনের ব্যক্তির নেটওয়ার্থ অনুযায়ী নির্ধারিত হয়? না। ঈশিতা স্পষ্টতই ঢোক গিললেন। এটি একটি ভুল বোঝাবুঝি ছিল। ও আমার লেহেঙ্গা নষ্ট করে দিয়েছিল, আর তোমার কনুইও ট্রেতে লেগেছিল। বিক্রম তার দিকে এক পা এগিয়ে গেলেন এবং ঈশিতা সহজাতভাবে পিছিয়ে গেলেন। আমি সেখানেই ছিলাম, আমি সব কিছু দেখেছি। তুমি দুর্ঘটনার কারণ ছিলে, এবং এরপর ক্ষমা চাওয়ার বদলে, সামান্য ভদ্রতা দেখানোর বদলে, তুমি তাকে অপমান করার সিদ্ধান্ত নিলে, ওর মর্যাদা নষ্ট করার চেষ্টা করলে, কারণ তুমি ভেবেছিলে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখছে না। ঈশিতার গাল বেয়ে জল নামতে লাগল, কিন্তু সেগুলো অনুশোচনার জল ছিল না, সেগুলো ছিল খাঁটি আতঙ্কের জল। দয়া করে, তিনি ফিসফিস করে বললেন, দয়া করে বিক্রম, আমার বাবা, ওই মার্জার, ওনাদের যদি জানতে পারেন যে আমি। আর ওনারা জানতে পারবেন। বিক্রম কথা দিলেন, তুমি যা কিছু করেছ তার একটি ভিডিও টাইমস্ট্যাম্প সহ পাঠিয়ে দিয়েছি। সম্ভবত তিনি সেটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। আর তোমার বাবাকে চিনি, একজন মানুষ যিনি সততাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমি কল্পনা করতে পারি যে তিনি এই সময় খুব গুরুত্ব সহকারে ভাবছেন যে তিনি কি আমার মতো কারোর সাথে তার কোম্পানিকে যুক্ত করতে চান কিনা, জেনে যে তার মেয়ে এই ধরনের নিষ্ঠুরতায় সক্ষম। না, ঈশিতা ফুপিয়ে কেঁদে উঠলেন, এখনই না, দয়া করে। ওই মার্জার সবকিছু, এটি আমাদের কোম্পানির ভবিষ্যৎ। আমার বাবা এর পেছনে মাসের পর মাস কাজ করেছেন। যদি এটি আমার ভুলের জন্য ভেঙে যায়, তবে তিনি আমাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দেবেন, তোমাকে আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন। বিক্রম পরামর্শ দিলেন, তোমাকে এটি অনুভব করাবেন যে দুর্বল হওয়া, পর নির্ভরশীল হওয়া, অন্যদের সিদ্ধান্তের উপর নির্ভর করা কেমন লাগে। আমি তখন উঠে দাঁড়ালাম, আর চুপ থাকতে পারলাম না। আমার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু দৃঢ় ছিল। থামুন বিক্রম। তিনি আমার দিকে ঘুরলেন, তার মুখে অকৃত্রিম বিস্ময় ছিল। আয়েশা, এমন করবেন না। আমি মাথা নাড়ালাম। আমার জন্য নয়। সে যা করেছে তার জন্য সে পরিণতির যোগ্য, বিক্রম বললেন। হয়তো, আমি মেনে নিলাম, কিন্তু এইভাবে নয়। তার বাবার কাজ নষ্ট করে নয়, একটি কর্পোরেট মার্জার বরবাদ করে নয়, যা শত শত কর্মচারীকে প্রভাবিত করবে, যাদের এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। ঈশিতা এখন আমাকে এমন এক অভিব্যক্তিতে দেখছিলেন যা বিস্ময়, বিভ্রান্তি এবং আশার এক ছোট স্ফুলিঙ্গ মিশিয়ে দিচ্ছিল। কেন? তিনি ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন। আমি তোমার সাথে যা করেছি তারপরে তুমি আমাকে কেন বাঁচাবে? আমি তোমাকে বাঁচাচ্ছি না, আমি পরিষ্কার করলাম। আমি সেই সব মানুষের পক্ষ নিচ্ছি যারা চাকরি হারাবে যদি ওই মার্জার ভেঙে যায়। আমি সেই আদর্শের পক্ষ নিচ্ছি যে প্রতিশোধ কখনো ন্যায় বিচার নয়। বিক্রম আমাকে এক দৃষ্টিতে দেখছিলেন যা আমি বুঝতে পারছিলাম না, হয়তো প্রশংসা অথবা হতাশা, হয়তো দুটোই। তুমি খুব ভালো, তিনি শেষ পর্যন্ত বললেন। নিজের ভালোর জন্যই তুমি অনেক বেশি মহান।
অথবা হয়তো আমি শুধু এমন কেউ যে বোঝে যে অন্যদের ধ্বংস করা আমার মর্যাদা ফিরিয়ে আনবে না। আমি জবাব দিলাম। আমার দাদি বলতেন যে একজন মানুষের আসল পরিচয় এটি নয় যে সে নিজের উপরের স্তরের লোকেদের সাথে কেমন ব্যবহার করে, বরং এটি যে সে নিজের নিচের স্তরের লোকেদের সাথে কেমন ব্যবহার করে। আর আমি যদি এমন কেউ হয়ে যাই যে অন্যদের কষ্ট দেখে আনন্দ পায়, এমনকি তারা তার যোগ্য হলেও, তবে আমি ওর থেকে আলাদা কোথায় হলাম। রেস্টুরেন্টে নীরবতা এত গভীর ছিল যা আমি তা অনুভব করতে পারছিলাম। সবাই আমাদের দেখছিল। রতন চাচার চোখে জল ছিল। পূজা নিজের হাত মুখে চেপে ধরেছিল। ইনচার্জ একটি মূর্তির মতো নিজের জায়গায় জমে গিয়েছিলেন। আয়েশা, তুমি ঠিক বলেছ, বিক্রম শেষ পর্যন্ত বললেন, যদিও তার চোয়াল এখনও শক্ত ছিল। কিন্তু এর মানে এটি নয় যে কোনো ফল হবে না। তিনি ঈশিতার দিকে ঘুরলেন, যিনি এখনও কাঁপছিলেন। শোনো, এখন কি হবে? তার কণ্ঠস্বর ছিল মখমলে মোড়া খাঁটি ইস্পাতের। 1. তুমি এখানে উপস্থিত সবার সামনে ক্ষমা চাইবে। একটি আসল ক্ষমা, কোনো অজুহাত নয় যা তোমার পিঠ পাচানোর জন্য তৈরি করা হয়েছে। ঈশিতা উন্মাদিনীর মতো মাথা নাড়লেন। 2. তুমি আয়েশার ক্ষতিপূরণ করবে। টাকা দিয়ে নয়, কারণ সে স্পষ্টতই আমাদের দুজনের চেয়েও অনেক ভালো মানুষ এবং হয়তো টাকা প্রত্যাখ্যান করবে। তুমি কাজের মাধ্যমে ক্ষতিপূরণ করবে। তুমি 50 ঘন্টা কমিউনিটি কিচেনে খাবার পরিবেশন করবে সেই লোকেদের যাদের সত্যি এর প্রয়োজন আছে। আমি চাই তুমি বোঝো যে মুদ্রার উল্টো পিঠে থাকা কেমন লাগে। হ্যাঁ, ঈশিতা ফিসফিস করে বললেন, হ্যাঁ, আমি করব। 3. তুমি সেন্সিটিভিটি এবং এমপ্যাথি, সহমর্মিতা ক্লাস করবে। আর তুমি প্রতিটি সেশনে উপস্থিত থাকবে। তুমি শিখবে এবং একজন ভালো মানুষ হবে, কারণ স্পষ্টতই তোমার জীবনে কেউ তোমাকে এটি শেখায়নি। আমি করব, ঈশিতা কথা দিলেন। আপনি যা বলবেন তাই। আর 4. বিক্রম সামনে ঝুঁকলেন। তার মুখ ঈশিতার মুখের খুব কাছে ছিল। যদি কখনো, আর আমি বলতে চাইছি কখনো, যদি আমি আবার শুনি যে তুমি কারো সাথেও তেমন ব্যবহার করেছ যেমনটা তুমি আয়েশার সাথে করেছ, তবে আমি শুধু মার্জার বাতিলই করব না, আমি আমার লিগ্যাল টিমকে বলবো তোমার পরিবারের কোম্পানির প্রতিটি ছোট অনিয়ম খুঁজে বের করতে। আমি আমার সামাজিক সার্কেলের প্রতিটি কন্ট্যাক্টের সাথে কথা বলবো। আর আমি যখন শেষ করব তখন তুমি এতটাই অবাঞ্ছিত হয়ে পড়বে যে কোনো ফাস্ট ফুড রেস্টুরেন্টেও তুমি বসার জায়গা পাবে না। আমি কি পরিষ্কার? একেবারে পরিষ্কার। ঈশিতার কণ্ঠস্বর খুব কষ্টে শোনা গেল। ভালো। বিক্রম সোজা হয়ে দাঁড়ালেন। এখন ক্ষমা চাও। ঈশিতা আমার দিকে ফিরলেন। তার মেকআপ চোখে জলে ধুয়ে গিয়েছিল। তার নিখুঁত চুল এখন অবিন্যস্ত। সেই মুহূর্তে তাকে আর কোনো শক্তিশালী ও নিষ্ঠুর মহিলা মনে হচ্ছিল না। তিনি একজন ছোট ভীত মানুষ মনে হচ্ছিলেন। আয়েশা, তিনি শুরু করলেন এবং তার গলা ভেঙে গেল। আমি যা করেছি তার জন্য আমার কাছে কোনো অজুহাত নেই। সেটি নিষ্ঠুর ছিল, সেটি অন্যায় ছিল, সেটি অমার্জনীয় ছিল। তিনি এক মুহূর্ত থামলেন এবং লম্বা নিঃশ্বাস নিলেন। আমি আমার পুরো জীবন বিশেষ সুযোগ সুবিধার মধ্যে কাটিয়েছি। আমাকে কখনো কোনো কিছুর জন্য কাজ করতে হয়নি। আমাকে কখনো বাস্তব পরিণতির মুখোমুখি হতে হয়নি। আর এটি আমাকে একজন ভয়ানক মানুষ করে তুলেছিল। একজন এমন মানুষ যে ভাবত তার মূল্য অন্যদের নিচে নামানোর মাধ্যমে আসে। আমি দুঃখিত। একজন ব্যক্তি যে নিজের অজান্তেই রাক্ষস হয়ে গিয়েছিল। ঈশিতার চোখ দিয়ে এখন অঝরে অস্ত্র ঝরছিল। আমি তোমার সাথে যা করেছি তা ছিল নিছক এবং সাধারণ অপব্যবহার। আমি তোমার মর্যাদা কেড়ে নিয়েছি, তোমাকে সবার সামনে ছোট করেছি, তোমাকে অপমান করেছি, আর কোনো ক্ষমাই সেই দাগ মুছে দিতে পারবে না। কিন্তু আমি চাই তুমি এটা জানো যে আমি বদলাবো। আমি আরও ভালো মানুষ হব, কারণ আমি এই ধরনের মানুষ হতে চাই না। আমি এমন কেউ হতে চাই না যে শুধু ক্ষমতা আছে বলেই কাউকে কষ্ট দেয়। কাঁপতে কাঁপতে নিজের চোখের জল মুছে সে থামল। আমি জানি তুমি হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না এবং আমি সেটা বুঝি। কিন্তু আমি আশা করি কোনো একদিন যখন তুমি দেখবে যে আমি সত্যিই বদলে গেছি, আমি সত্যিই শিক্ষা পেয়েছি, তখন তুমি অন্তত আমাকে ঘৃণা করবে না। যে নীরবতা নেমে এলো তা ছিল অন্যরকম। সেটা কোনো উত্তেজনাকর নীরবতা নয়, বরং চিন্তাশীল, যেন পুরো রেস্টুরেন্ট আমার প্রতিক্রিয়ার অপেক্ষায় দম বন্ধ করেছিল। আমি ঈশিতাকে দেখলাম, সত্যিই তাকে দেখলাম, এবং প্রথমবারের মতো সেই নিষ্ঠুর মহিলাকে দেখলাম না যে আমাকে অপমান করেছিল। আমি একজনকে দেখলাম যে হারিয়ে গেছে, যে এমন এক দুনিয়া দিয়ে গড়া যেখানে মানবতার চেয়ে টাকাকে বেশি মূল্য দেওয়া হয়, দয়ার চেয়ে শক্তিকে। আমি তোমাকে ক্ষমা করছি না, আমি অবশেষে বললাম, এবং দেখলাম সে যেন কুঁকড়ে গেল। এখনই নয়, কারণ ক্ষমা শুধু চাইলেই পাওয়া যায় না। এটা কর্ম দিয়ে, বাস্তব পরিবর্তন দিয়ে সময়ের সাথে অর্জন করতে হয়। আমি একটু থামলাম,
কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে ক্ষমার চেয়েও ভালো কিছু দিতে পারি। আমি তোমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিতে পারি। বিক্রম তোমার কাছে যা চেয়েছে তা করার সুযোগ, একজন ভিন্ন মানুষ হওয়ার। আর যদি 6 মাস, 1 বছর বা 2 বছরে আমি দেখি যে তুমি সত্যিই বদলে গেছ, তুমি সত্যিই সব বুঝতে পেরেছ, তবে হয়তো আমরা ক্ষমা নিয়ে কথা বলতে পারি। ঈশিতা মাথা নাড়ল, তার চোখ দিয়ে আবার জল বেরিয়ে এলো। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল। আমাকে একজন ভালো মানুষ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বিক্রম আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়েছিল যাকে আমি কেবল বিস্ময় হিসেবে বর্ণনা করতে পারি। তুমি অসাধারণ, সে ধীরে ধীরে বলল, পুরোপুরি অসাধারণ। আমি শুধু একজন মানুষ, আমি জবাব দিলাম, একটি অসম্ভব পরিস্থিতিতে সঠিক কাজ করার চেষ্টা করছি। তখনই ঈশিতার ফোন বেজে উঠল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে আরও ফ্যাকাশে হয়ে গেল। এটা আমার বাবা, সে ফিসফিস করে বলল। উনি বোধহয় ভিডিওটি দেখেছেন। ফোন ধরো, বিক্রম বলল, এবং ওনাকে সত্যিটা বলো। ওনাকে বলো তুমি কি করেছ, বলো যে তোমার অনুশোচনা হচ্ছে, এবং বলো যে তুমি নিজেকে বদলানোর জন্য কাজ করবে। উনি যদি সেই মানুষ হন যা আমি মনে করি, তবে উনি তোমাকে সেই সুযোগ দেবেন। ঈশিতা মাথা নাড়ল এবং দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ফোনটি তার কানের কাছে ধরা ছিল। তার কান্নার স্বর দূর থেকে শোনা যাচ্ছিল। সে চলে যাওয়ার পর মনে হলো যেন পুরো রেস্টুরেন্ট একসাথে নিঃশ্বাস ফেলল। কথাবার্তা ধীরে ধীরে শুরু হলো, কিন্তু সবাই তখনও আমাদের দিকে উৎসুকভাবে তাকিয়েছিল। বিক্রম আমার দিকে ফিরল। আমাদের কথা বলা দরকার, সে বলল, একান্তে। আমার হৃৎপিণ্ড আবার দ্রুত স্পন্দিত হতে শুরু করল। কি বিষয়? তোমার সম্পর্কে, তোমার ভবিষ্যৎ সম্পর্কে, সামনে কি হতে যাচ্ছে সে সম্পর্কে। বিক্রম, আপনি ইতিমধ্যে অনেক কিছু করেছেন। টাকা, ঈশিতার মুখোমুখি হওয়া, এসবই যথেষ্ট। আমি তাকে বাধা দিয়ে বললাম, যথেষ্টর কাছাকাছিও নয়। সে আমাকে থামিয়ে দিয়ে বলল, কারণ আরও কিছু আছে যা তোমার জানা দরকার, এমন কিছু যা সব কিছু বদলে দেয়। আর কি হতে পারে? আমি জিজ্ঞেস করলাম। আমার মনে হলো পৃথিবী ইতিমধ্যে যথেষ্টবার ওলটপালট হয়ে গেছে। বিক্রম একটা দীর্ঘশ্বাস নিল, যেন বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে। আয়শা, একটি কারণ আছে কেন আমি তোমার এত যত্ন নিচ্ছি। একটি কারণ আছে কেন ঈশিতা যখন তোমাকে অপমান করছিল তখন আমি চুপ থাকতে পারিনি। একটি কারণ আছে কেন আমাকে এটা নিশ্চিত করতে হবে যে তোমার কাছে সেই সব কিছু থাকুক যার তুমি যোগ্য। আমি আপনাকে বুঝতে পারছি না, আমি জানি। তার মুখে একটি বিষাদময় হাসি ফুটে উঠল। কিন্তু তুমি বুঝবে, কারণ সত্য হলো আমি সেদিন কাকতালীয়ভাবে সেই রেস্টুরেন্টে আসেনি। আমি ঈশিতার বাবার সাথে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেছিলেন। তিনি তার কোম্পানি এবং আমার একটি সহায়ক কোম্পানির মধ্যে সম্ভাব্য মার্জার নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আর আমি বোকার মতো আমন্ত্রণ গ্রহণ করেছিলাম, কারণ আমি তোমার বাবাকে শ্রদ্ধা করি, যদিও তিনি স্পষ্টতই তোমাকে শিক্ষিত করতে বুড়িভাবে ব্যর্থ হয়েছেন। বিক্রমের কথাগুলো আমাদের মাঝে বাতাসের মতো ঝুলে রইল, এমন কিছু যা ছোঁয়া যায় কিন্তু পুরোপুরি বোঝা যায় না। আমাকে খুঁজছিলেন? আমি আবার বললাম। আমার গলা দিয়ে প্রায় স্বর বের হচ্ছিল না। এর মানে কি? আমি তো আপনাকে চিনি না। ওই দিনের আগে আমাদের কখনো দেখা হয়নি। বিক্রম রেস্টুরেন্টের চারদিকে তাকালো, যেখানে কৌতূহলী চোখগুলো এখনও আমাদের দেখছিল। এখানে নয়, সে বলল। দয়া করে আয়েশা, আমাকে তোমার জীবনের 1 ঘন্টা সময় দাও। আমাকে সব কিছু বুঝিয়ে বলতে দাও। তারপর যদি তুমি চাও আমি তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাই, তবে আমি তাই করব। কিন্তু তুমি সত্যটা জানার যোগ্য। আমি রতন চাচার দিকে তাকালাম, যিনি এখনও রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিলেন। যখন আমাদের চোখাচোখি হলো, তিনি হালকা করে মাথা নাড়লেন, যেন আমাকে অনুমতি দিচ্ছেন, যেন আমাকে বলছেন, যাও, শোনো এই রহস্যময় এবং শক্তিশালী মানুষটি কি বলতে চান। 1 ঘন্টা, আমি অবশেষে রাজি হলাম। কিন্তু কোনো পাবলিক জায়গায় আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করার মতো করে চিনি না। একটি বিষাদময় হাসি বিক্রমের মুখে ফুটে উঠল। ঠিক আছে, পুরোপুরি ন্যায্য। কোনায় ওই চায়ের দোকানটি, ওখানে বাইরে বসার টেবিল আছে, চারপাশে অনেক মানুষ। আমি মাথা নাড়লাম এবং আমার কোট নিতে চলে গেলাম। পূজা আমাকে রাস্তায় থামালো। তুমি কি এ বিষয়ে নিশ্চিত? সে দ্রুত ফিসফিস করে বলল। আমি জানি ও অনেক বড় লোক আর সব কিছু, কিন্তু আয়েশা, এটা খুব অদ্ভুত। ও বলছে ও তোমাকে খুঁজছিল। এর মানে কি? আমি জানি না, আমি স্বীকার করলাম। কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। নিজের ফোন সাথে রাখো আর আমাকে তোমার লোকেশন পাঠাও। যদি 2 ঘন্টার মধ্যে তোমার খবর না পাই, তবে আমি পুলিশকে জানাবো। তার উদ্বেগ আমাকে ছুঁয়ে গেল। আমি তাই করব, ধন্যবাদ পূজা। চায়ের দোকানটি রেস্টুরেন্ট থেকে মাত্র 2 ব্লক দূরে ছিল। বিক্রম আমার পাশে নিঃশব্দে হাঁটল। তার হাতগুলো পকেটে ছিল।
তার অভিব্যক্তি ছিল চিন্তামগ্ন। লোকে যাওয়ার সময় তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। কেউ কেউ তাকে চিনে ফেলে ফিসফিস করছিল, কিন্তু সে সেদিকে ভ্রক্ষেপহীন ছিল। আমরা বাইরে ছাতার নিচে একটা টেবিল খুঁজে নিলাম। ওয়েটার সাথে সাথে চলে এলো। সে স্পষ্টতই বিক্রমকে চিনতে পেরেছিল, কিন্তু বিক্রম শুধু 2টি চায়ের অর্ডার দিল এবং আমাদের একাকী থাকতে দিতে বলল। একবার একা হতেই আমাদের মাঝখানের নীরবতা বিশাল মনে হলো। আমি জানি না কোথা থেকে শুরু করব। বিক্রম অবশেষে তার চুলে হাত বোলাতে বোলাতে বলল, আমি মনে মনে শতবার এটা রিহার্সাল করেছি, কিন্তু এখন যখন তুমি আমার সামনে বসে আছো, সব শব্দই অপূর্ণ মনে হচ্ছে। শুরু থেকে শুরু করুন, আমি পরামর্শ দিলাম। নিজের হাতের কাঁপুনি সত্ত্বেও গলা স্থির রাখার চেষ্টা করছিলাম। আপনি আমাকে কেন খুঁজছিলেন? আমি তো গুরুত্বপূর্ণ কেউ নই। সেখানেই তুমি ভুল করছো, সে জবাব দিল। তুমি অনেক গুরুত্বপূর্ণ, তোমার কল্পনার চেয়েও বেশি। সে কিছুক্ষণ থামল যখন ওয়েটার আমাদের চা দিয়ে গেল। সে অপেক্ষা করল যখন আমরা আবার একা না হলাম। 3 বছর আগে সে শুরু করল। আমার জীবন অন্যরকম ছিল। আমি বিবাহিত ছিলাম। শেষ শব্দটিতে তার গলা একটু ভেঙে গেল। তার নাম ছিল মীরা। সে আমার কাছে সব কিছু ছিল, উজ্জ্বল, দয়াময়, প্রাণ শক্তিতে ভরপুর। আমরা সুখী ছিলাম, অন্তত আমি তাই ভাবতাম। সে এক চুমুক চা খেল। নিজেকে সামলে নিতে তার একটু সময়ের প্রয়োজন ছিল। কিন্তু কিছু সমস্যা ছিল যা আমি দেখতে পাইনি। আমার মতো কাউকে বিয়ে করার চাপ, মিডিয়ার মনোযোগ, প্রত্যাশা, নিরন্তর নজরদারি। মীরা খুব চাপা স্বভাবের মানুষ ছিল। সে লাইমলাইট পছন্দ করত না, কিন্তু সে সব সহ্য করেছিল কারণ সে আমাকে ভালোবাসত। কি হয়েছিল? আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম। একদিন আমরা একটি চ্যারিটি অনুষ্ঠান নিয়ে তর্ক করছিলাম, যেখানে আমার যাওয়ার কথা ছিল। সে যেতে চায়নি। আমি জোরাজোরি করছিলাম যে এটা কোম্পানির ইমেজের জন্য জরুরি। এটা একটা সাধারণ ঝগড়া ছিল যা সব দম্পতির মধ্যেই হয়। কিছু কঠিন কথা বলা হয়েছিল। সে রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার একটু একাকী সময়ের দরকার ছিল। বিক্রমের চোখ কান্নায় ভরে এলো। সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। বৃষ্টি পড়ছিল, রাস্তা ছিল পিচ্ছিল, আর তখনই একটি ট্রাক বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আমার হাত নিজের মুখের ওপর চলে গেল। ওহ বিক্রম! ধাক্কাটি ছিল তৎক্ষণাৎ। সে বলতে থাকল। তার গলা এখন ভাবলেশহীন, যেন নিজেকে কষ্ট থেকে দূরে রাখার জন্য শুধু তথ্যগুলো বলে যাচ্ছে। ডাক্তাররা বলেছিলেন সে কোনো কষ্ট পায়নি, কিন্তু আমি শারীরিকভাবে সেই দুর্ঘটনায় মরিনি, কিন্তু মানসিকভাবে সেই দিনই তার সাথে মরে গিয়েছিলাম। আমি খুবই দুঃখিত, আমি ফিসফিস করে বললাম। আমার নিজের গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না এর সাথে আমার কি সম্পর্ক। বিক্রম ওপরের দিকে তাকালো এবং তার চোখে আমি এমন কিছু দেখলাম যা আমার রক্ত হিম করে দিল। দৃঢ় সংকল্প এবং এমন কিছু যা অপরাধবোধের মতো মনে হচ্ছিল। মীরা গর্ভবতী ছিল, সে বলল। মাত্র 2 মাস। আমরা ওই সপ্তাহে সেটা সবাইকে জানানোর কথা ছিল। একটা বড় উদযাপন করার কথা ছিল, কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারিনি। বিক্রম, আমি জানি না কি বলবো। এটা খুবই মর্মান্তিক, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আমি আমার স্ত্রী এবং আমার অনাগত সন্তানকে ওই দুর্ঘটনায় হারিয়েছিলাম। সে আমাকে থামিয়ে দিয়ে বলল। অথবা অন্তত আমি তাই ভেবেছিলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করতে শুরু করল। আপনার মানে কি যে আপনি তাই ভেবেছিলেন? ডাক্তাররা আমাকে বলেছিলেন মীরা সাথে সাথে মারা গেছে, এবং আমি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম যে শিশুটিও মারা গেছে। কিন্তু 6 মাস আগে আমি ওই হাসপাতালের একজন ডাক্তারের ফোন পাই, যেখানে মীরাকে ওই রাতে নিয়ে যাওয়া হয়েছিল। একজন ডাক্তার যিনি 3 বছর ধরে একটি ভয়াবহ রহস্য বয়ে বেড়াচ্ছিলেন। বিক্রম তার ফোন বের করল এবং স্ক্রিনে কিছু স্লাইড করল। তারপর সে ফোনটি আমাকে দিল। এটি একটি মেডিকেল ডকুমেন্টের ছবি ছিল। ডাক্তার একটি জরুরি সিজেরিয়ান করেছিলেন, সে বুঝিয়ে বলল। আমি ডকুমেন্টটি না বুঝেই তাকিয়েছিলাম। মীরা তখনও মৃত, কিন্তু খুব অল্প সময় ছিল যখন শিশুটিকে বাঁচানো সম্ভব ছিল। সে এটা কোনো অনুমতি ছাড়াই করেছিল, কারণ তাকে চেষ্টা করতে হতো। আমার মস্তিষ্কে তা গ্রহণ করতে হিমশিম করছিল। আপনি কি বলছেন যে শিশুটি বেঁচে গিয়েছিল? সে শুধু বেঁচে যায়নি, বিক্রম সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল। সে টিকে গিয়েছিল। সে সময় লাগে জন্মানো এক শিশু ছিল, খুব ছোট্ট, কিন্তু একজন যোদ্ধা। সেই ডাক্তার তার জীবনে দেখা সবথেকে ছোট যোদ্ধা। কিন্তু তারা আপনাকে কেন বলেনি? এটা কেন গোপন রাখা হলো? কারণ সেখানে জটিলতা ছিল। সে দীর্ঘশ্বাস ফেলল। হাসপাতাল ওই রাতে বিশাল ভুল করেছিল। স্টাফের অভাব, ভুল মেডিকেল রেকর্ড, জরুরি বিভাগের বিশৃঙ্খলা। শিশুটিকে ভুলভাবে নথিভুক্ত করা হয়েছিল। কোনো সঠিক নথিপত্র ছাড়াই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আর বিভ্রান্তির মাঝে ডাক্তার যখন কয়েকদিন পর এটা আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করার চেষ্টা করেন, তখনই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছিল। এটা কিভাবে সম্ভব? সিস্টেম ব্যর্থ হয়েছিল, সে তিক্ততার সাথে বলল।
পুরোপুরিভাবে। শিশুটিকে অনাথ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। কোনো চেনা পরিবার না থাকায় সোশ্যাল সার্ভিস তাকে দ্রুত একটি পালক পরিবারের কাছে পাঠিয়ে দেয়। আর যখন ডাক্তারের ভুল বুঝতে পারল তখনই অনেক দেরি হয়ে গেছে। শিশুটি সিস্টেমের মাঝে হারিয়ে গেছে। সে তখন আমার হাত ধরল এবং তার স্পর্শ উষ্ণ ছিল, কিন্তু সে কাঁপছিল। ডাক্তার বছরের পর বছরই রহস্য গোপন রেখেছিলেন অপরাধবোধ থেকে, কিন্তু 6 মাস আগে এক মরণব্যাধি ক্যান্সারের কারণে নিজের মৃত্যুর মুখোমুখি হয়ে সে সিদ্ধান্ত নিল যে তাকে সত্যিটা বলতেই হবে। সে আমার সাথে যোগাযোগ করে সবকিছু বলল। বিক্রম, আমি কল্পনা করতে পারছি না এটা শুনে আপনার কেমন লেগেছিল। আমি সেই শোকের মধ্য দিয়ে আবার যাচ্ছিলাম, যা আমি কাটিয়ে উঠেছিলাম বলে মনে হতো। সে স্বীকার করল, আমার মেয়ে কোথাও বেঁচে ছিল এবং আমি তার সাথে 3 বছর হারিয়ে ফেলেছিলাম। আপনি কি তাকে খুঁজে পেয়েছিলেন? আমি রেকর্ডগুলো পেয়েছি। সে তার জ্যাকেট থেকে আরও কিছু কাগজ বের করল। পালক পরিবারের কাছে সে মাত্র 6 মাস ছিল। তারপর তারা একটি অগ্নিকাণ্ডে মারা যায়। শিশুটি আবার অলৌকিকভাবে বেঁচে যায়। তাকে অন্য একটি পালক পরিবারে নেওয়া হয়। তারপর আরও একটি। সে 3 বছরে 5টি আলাদা পালক পরিবারে ঘুরেছে। সে যা বর্ণনা করছিল তার আতঙ্ক এক ঢেউয়ের মতো আমাকে আঘাত করল। প্রতিটি পরিবারের কাছে তাকে না রাখার নিজস্ব কারণ ছিল। আর্থিক সমস্যা, ডিভোর্স, বদলি। শিশুটি কখনো স্থায়িত্ব পায়নি, কখনো বাস্তব ঘর পায়নি। আর সে এখন কোথায়? বিক্রম আমার দিকে এমন এক তীব্রতার সাথে তাকালো যা আমাকে ভয় পাইয়ে দিল। এটাই সেই প্রশ্ন যার উত্তর আমি 6 মাস ধরে দেওয়ার চেষ্টা করছি। কারণ 3 বছর আগে শেষ পালকঘর থেকে বেরোনোর পর শিশুটি অফিসিয়াল রেকর্ড থেকে পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। একটা বাচ্চার রেকর্ড থেকে কিভাবে নিখোঁজ হয়ে যায়? আমলাতান্ত্রিক ভুল, হারিয়ে যাওয়া ফাইল, একটি ভেঙে পড়া সিস্টেম। সে হতাশায় মাথা নাড়ল। আমি দেশের সবথেকে ভালো প্রাইভেট ইনভেস্টিগেটরদের কাজে লাগিয়েছি। আমি প্রতিটা সূত্র খুঁজে বের করতে লাখ লাখ টাকা খরচ করেছি। আর অবশেষে 2 মাস আগে আমরা কিছু পেলাম। সে তার ফোন থেকে আরও একটি ছবি বের করল। এবার এটি একজন বৃদ্ধ মহিলার ছিল, দয়াময় মুখ এবং মায়াভরা চোখের। ইনি কে? আমি জিজ্ঞেস করলাম। উনার নাম সরলা দেবী, সে ধীরে ধীরে বলল। এবং আমাদের রেকর্ড অনুযায়ী উনি আমার মেয়ের আনঅফিসিয়াল অভিভাবক ছিলেন। তার কণ্ঠস্বর আমাকে চমকে দিল। উনি মারা গেছেন 3 বছর আগে, ক্যান্সার। আমার বুক থেকে যেন বাতাস বেরিয়ে গেল। না, আমি ফিসফিস করে বললাম। সরলা দেবী শিশুটিকে নিয়েছিলেন যখন তার বয়স ছিল প্রায় 1 বছর। বিক্রম বুঝিয়ে বলল, অফিসিয়ালভাবে নয়, সে তাকে এমন এক সিস্টেম থেকে তুলে নিয়েছিলেন যা তাকে ছেড়ে দিয়েছিল। তিনি তাকে 2 বছর নিজের নাতনির মতো মানুষ করেছিলেন। তিনি তাকে ভালোবাসা, স্থায়িত্ব এবং একটি ঘর দিয়েছিলেন। আমার চারপাশে পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে গেল। আমার কাছে প্রমাণ আছে, সে দ্রুত বলতে থাকল। হাসপাতালে ডিএনএ প্রমাণ, মেডিকেল রেকর্ড, তোমার ঠাকুমার রাখা নথিপত্র, সবকিছু মিলে যাচ্ছে। আমি জানি এটা অনেক বড় কিছু, এটা মেনে নেওয়া অসম্ভব, কিন্তু থামুন! আমি চিৎকার করে উঠলাম। আশেপাশের মানুষ আমাদের দিকে তাকাচ্ছিল। থামুন! আমি পিছিয়ে গেলাম। আমার একটু দূরত্বের প্রয়োজন ছিল, নিঃশ্বাস নেওয়ার জায়গার প্রয়োজন ছিল। আয়েশা, দয়া করে। বিক্রম মিনতি করে হাত বাড়িয়ে আমার দিকে এক পায়ে এগোল। আমাকে ওই নামে ডাকবেন না, আমি ফিস করে বললাম। ওই পরিচিতির সাথে ডাকবেন না যখন আপনি আমার সম্পর্কে আমার সব ধারণা ধ্বংস করে দিয়েছেন। আমি জানি এটা মেনে নেওয়া কঠিন। আমি জানি তুমি হয়তো আমাকে ঘৃণা করছো, কিন্তু তোমার এটা জানার দরকার ছিল, বিশেষ করে ঈশিতার সাথে যা হলো তারপর। তোমাকে সেখানে ওভাবে অপমানিত হতে দেখে, যখন তুমি ভাবছিলে তুমি শুধু একজন সাধারণ ওয়েটার। আমি শুধু একজন ওয়েটার? আমি ফেটে পড়লাম। আমি 3 বছর ধরে যা ছিলাম আমি তাই আছি। আপনি শুধু কিছু কাগজ নিয়ে এসে বলতে পারেন না যে আমি আসলে এক বিলিয়নিয়ারের হারিয়ে যাওয়া মেয়ে? বাস্তব জীবন এভাবে চলে না। কিন্তু এটাই সত্যি, সে জোর দিয়ে বলল। আর সত্যিটা বদলায় না শুধু এই কারণে যে সেটা মেনে নেওয়া কঠিন। আমি এই মানুষটির দিকে তাকালাম যে আমার বাবা হওয়ার দাবি করছিল। আমি তার চোখে কষ্ট দেখলাম, আশা দেখলাম, এবং এমন ভালোবাসা যা আমি বিশ্বাস করতে চাইছিলাম। কিন্তু আমি একজন অপরিচিত মানুষকেও দেখছিলাম, এমন কাউকে যাকে আমি চিনতাম না। আমার সময় চাই, আমি কোনোমতে বললাম। আমাকে এটা বুঝতে হবে। তুমি যতটা চাও, সে সাথে সাথে বলল। সব সময় তোমার, শুধু দয়া করে হারিয়ে যেও না। আমাকে সুযোগ দাও এটা প্রমাণ করার যে এটা সত্যি। তারপর যদি তুমি চাও আমি চলে যাই, তবে আমি চলে যাব। আপনি কবে থেকে জানেন? আমি হঠাৎ জিজ্ঞেস করলাম। আপনি যেদিন ওই রেস্টুরেন্টে ঢুকলেন, যেদিন ঈশিতা আমাকে অপমান করল, আপনি কি আগে থেকেই জানতেন? তার মুখে অপরাধ বোধ ফুটে উঠল। আমার সন্দেহ ছিল। আমার ইনভেস্টিগেটররা তোমাকে 1 সপ্তাহ আগেই খুঁজে পেয়েছিল। তারা শেষ ডিটেলগুলো কনফার্ম করছিল। আমি তোমাকে দেখতে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তার মানে
আপনি ঈশিতার সাথে ওখানে ছিলেন যখন আমি আপনার পরিবেশন করছিলাম, যখন সে আমাকে অপমান করছিল, আর ওই পুরো সময় আপনি ভাবছিলেন আমি আপনার মেয়ে হতে পারি। আমার গলা এখন শান্ত কিন্তু শীতল, আর আপনি কিছুই বলেননি। আমার চারপাশে পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে গেল। আমার কাছে প্রমাণ আছে, সে দ্রুত বলতে থাকল। হাসপাতালে ডিএনএ প্রমাণ, মেডিকেল রেকর্ড, তোমার ঠাকুমার রাখা নথিপত্র, সবকিছু মিলে যাচ্ছে। আমি জানি এটা অনেক বড় কিছু, এটা মেনে নেওয়া অসম্ভব, কিন্তু থামুন, আমি চিৎকার করে উঠলাম। আশেপাশের মানুষ আমাদের দিকে তাকাচ্ছিল। থামুন, আমি পিছিয়ে গেলাম। আমার একটু দূরত্বের প্রয়োজন ছিল, নিঃশ্বাস নেওয়ার জায়গার প্রয়োজন ছিল। আয়েশা, দয়া করে। বিক্রম মিনতি করে হাত বাড়িয়ে আমার দিকে এক পায়ে এগোল। আমাকে ওই নামে ডাকবেন না, আমি ফিস করে বললাম। ওই পরিচিতির সাথে ডাকবেন না যখন আপনি আমার সম্পর্কে আমার সব ধারণা ধ্বংস করে দিয়েছেন। আমি জানি এটা মেনে নেওয়া কঠিন, আমি জানি তুমি হয়তো আমাকে ঘৃণা করছো, কিন্তু তোমার এটা জানার দরকার ছিল, বিশেষ করে ঈশিতার সাথে যা হলো তারপর। তোমাকে সেখানে ওভাবে অপমানিত হতে দেখে, যখন তুমি ভাবছিলে তুমি শুধু একজন সাধারণ ওয়েটার। আমি শুধু একজন ওয়েটার? আমি ফেটে পড়লাম। আমি 3 বছর ধরে যা ছিলাম আমি তাই আছি। আপনি শুধু কিছু কাগজ নিয়ে এসে বলতে পারেন না যে আমি আসলে এক বিলিয়নিয়ারের হারিয়ে যাওয়া মেয়ে? বাস্তব জীবন এভাবে চলে না। কিন্তু এটাই সত্যি, সে জোর দিয়ে বলল। আর সত্যিটা বদলায় না শুধু এই কারণে যে সেটা মেনে নেওয়া কঠিন। আমি এই মানুষটির দিকে তাকালাম যে আমার বাবা হওয়ার দাবি করছিল। আমি তার চোখে কষ্ট দেখলাম, আশা দেখলাম, এবং এমন ভালোবাসা যা আমি বিশ্বাস করতে চাইছিলাম। কিন্তু আমি একজন অপরিচিত মানুষকেও দেখছিলাম, এমন কাউকে যাকে আমি চিনতাম না। আমার সময় চাই, আমি কোনোমতে বললাম। আমাকে এটা বুঝতে হবে। তুমি যতটা চাও, সে সাথে সাথে বলল। সব সময় তোমার, শুধু দয়া করে হারিয়ে যেও না। আমাকে সুযোগ দাও এটা প্রমাণ করার যে এটা সত্যি। তারপর যদি তুমি চাও আমি চলে যাই, তবে আমি চলে যাব। আপনি কবে থেকে জানেন? আমি হঠাৎ জিজ্ঞেস করলাম। আপনি যেদিন ওই রেস্টুরেন্টে ঢুকলেন, যেদিন ঈশিতা আমাকে অপমান করল, আপনি কি আগে থেকেই জানতেন? তার মুখে অপরাধ বোধ ফুটে উঠল। আমার সন্দেহ ছিল। আমার ইনভেস্টিগেটররা তোমাকে 1 সপ্তাহ আগেই খুঁজে পেয়েছিল। তারা শেষ ডিটেলগুলো কনফার্ম করছিল। আমি তোমাকে দেখতে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তার মানে আপনি ঈশিতার সাথে ওখানে ছিলেন যখন আমি আপনার পরিবেশন করছিলাম, যখন সে আমাকে অপমান করছিল, আর ওই পুরো সময় আপনি ভাবছিলেন আমি আপনার মেয়ে হতে পারি। আমার গলা এখন শান্ত কিন্তু শীতল, আর আপনি কিছুই বলেননি। আমার চারপাশের পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে গেল। আমার কাছে প্রমাণ আছে, সে দ্রুত বলতে থাকল। হাসপাতালের ডিএনএ প্রমাণ, মেডিকেল রেকর্ড, তোমার ঠাকুমার রাখা নথিপত্র, সবকিছু মিলে যাচ্ছে। আমি জানি এটা অনেক বড় কিছু, এটা মেনে নেওয়া অসম্ভব, কিন্তু থামুন, আমি চিৎকার করে উঠলাম। আশেপাশের মানুষ আমাদের দিকে তাকাচ্ছিল। থামুন, আমি পিছিয়ে গেলাম। আমার একটু দূরত্বের প্রয়োজন ছিল, নিঃশ্বাস নেওয়া জায়গার প্রয়োজন ছিল। আয়েশা, দয়া করে। বিক্রম মিনতি করে হাত বাড়িয়ে আমার দিকে এক পায়ে এগোল। আমাকে ওই নামে ডাকবেন না, আমি ফিসফিস করে বললাম। ওই পরিচিতির সাথে ডাকবেন না যখন আপনি আমার সম্পর্কে আমার সব ধারণা ধ্বংস করে দিয়েছেন। আমি জানি এটা মেনে নেওয়া কঠিন, আমি জানি তুমি হয়তো আমাকে ঘৃণা করছো, কিন্তু তোমার এটা জানার দরকার ছিল, বিশেষ করে ঈশিতার সাথে যা হলো তারপর। তোমাকে সেখানে ওভাবে অপমানিত হতে দেখে, যখন তুমি ভাবছিলে তুমি শুধু একজন সাধারণ ওয়েটার। আমি শুধু একজন ওয়েটার? আমি ফেটে পড়লাম। আমি 3 বছর ধরে যা ছিলাম আমি তাই আছি। আপনি শুধু কিছু কাগজ নিয়ে এসে বলতে পারেন না যে আমি আসলে এক বিলিয়নিয়ারের হারিয়ে যাওয়া মেয়ে? বাস্তব জীবন এভাবে চলে না, কিন্তু এটাই সত্যি, সে জোর দিয়ে বলল। আর সত্যিটা বদলায় না শুধু এই কারণে যে সেটা মেনে নেওয়া কঠিন। আমি এই মানুষটির দিকে তাকালাম যে আমার বাবা হওয়ার দাবি করছিল। আমি তার চোখে কষ্ট দেখলাম, আশা দেখলাম, এবং এমন ভালোবাসা যা আমি বিশ্বাস করতে চাইছিলাম। কিন্তু আমি একজন অপরিচিত মানুষকেও দেখছিলাম, এমন কাউকে যাকে আমি চিনতাম না। আমার সময় চাই, আমি কোনো মতে বললাম। আমাকে এটা বুঝতে হবে। তুমি যতটা চাও, সে সাথে সাথে বলল। সব সময় তোমার, শুধু দয়া করে হারিয়ে যেও না। আমাকে সুযোগ দাও এটা প্রমাণ করার যে এটা সত্যি। তারপর যদি তুমি চাও আমি চলে যাই, তবে আমি চলে যাব। আপনি কবে থেকে জানেন? আমি হঠাৎ জিজ্ঞেস করলাম। আপনি যেদিন ওই রেস্টুরেন্টে ঢুকলেন, যেদিন ঈশিতা আমাকে অপমান করল, আপনি কি আগে থেকেই জানতেন? তার মুখে অপরাধ বোধ ফুটে উঠল। আমার সন্দেহ ছিল। আমার ইনভেস্টিগেটররা তোমাকে 1 সপ্তাহ আগেই খুঁজে পেয়েছিল। তারা শেষ ডিটেলগুলো কনফার্ম করছিল। আমি তোমাকে দেখতে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তার মানে আপনি ঈশিতার সাথে ওখানে ছিলেন যখন আমি আপনার পরিবেশন করছিলাম, যখন সে আমাকে অপমান করছিল, আর ওই পুরো সময় আপনি ভাবছিলেন আমি আপনার মেয়ে হতে পারি।
আমার গলা এখন শান্ত কিন্তু শীতল। আর আপনি কিছুই বললেননি। আমার নিশ্চিত হওয়ার দরকার ছিল, সে মিনতি করল। আমি শুধু সন্দেহের ভিত্তিতে তোমার কাছে আসতে পারতাম না। কিন্তু যখন দেখলাম ঈশিতা তোমার সাথে কি করল, তখন আমি চুপ থাকতে পারিনি। আমি আমার মেয়েকে এভাবে অপমানিত হতে দিতে পারতাম না। আর ওই 1 লাখ টাকা, সেটা তোমার অধিকার ছিল। এমনকি তুমি আমার মেয়ে না হলেও ওই অপমানের ক্ষতিপূরণ হিসেবে তুমি সেটা যোগ্য ছিলে। কিন্তু হ্যাঁ, আমার একটা অংশ আশা করছিল যে তুমিই আমার মেয়ে। আমি চোখ বন্ধ করে নিলাম। মনে হলো আমার পুরো জীবন অন্য কিছুতে বদলে গেছে। আমি জানি না আমি এটা বিশ্বাস করতে পারি কিনা। আমি ফিসফিস করে বললাম, আমি জানি না আমি এটা বিশ্বাস করতে চাই কিনা। আমি জানি, সে জবাব দিল, এবং এটা ঠিক আছে, সময় নাও। কিন্তু আয়েশা, আরও একটি জিনিস যা তোমার জানা দরকার। যদি এটা সত্যি হয়, যদি তুমি সত্যিই আমার মেয়ে হও, তবে তুমি শুধু আয়েশা দেবী নামক একজন ওয়েটার নাও। তুমি আয়েশা সিংহানিয়া, ল্যাটিন আমেরিকার অন্যতম বড় সাম্রাজ্যের উত্তরাধিকারী। আর এর মানে হলো তোমার জীবন ভালো বা মন্দের জন্য আর আগের মতো থাকবে না। আমি ওই দিন আর রেস্টুরেন্টে ফিরে যাইনি। আমি যেতে পারিনি। আমি ঘন্টার পর ঘন্টা উদ্দেশ্যহীনভাবে হাঁটলাম। বিক্রমের কথাগুলো আমার কানে বাজছিল। তুমি আমার মেয়ে, আয়েশা সিংহানিয়া, উত্তরাধিকারী। আমার প্রতিটি পদক্ষেপ যেন কাঁচের ওপর হাঁটার মতো মনে হচ্ছিল। আমার ফোন ক্রমাগত কাঁপছিল। পূজার মেসেজ আসছিল আমি ঠিক আছি কিনা জানতে চেয়ে। রতন চাচার কল আসছিল। এমনকি বিক্রমের একটি মেসেজও এলো, যা শুধু বলছিল, যখন তুমি তৈরি হবে আমি অপেক্ষা করব, কোনো তাড়া নেই। আমি শ্মশানে গিয়ে পৌঁছালাম, যেখানে আমার ঠাকুমা, অথবা যে মহিলাকে আমি আমার ঠাকুমা ভাবতাম, তিনি সমাহিত ছিলেন। সেই মহিলা যিনি আমাকে বড় করেছেন, ভালোবেসেছেন, যিনি স্পষ্টতই আমার জীবনের সবথেকে বড় রহস্য নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত রেখে দিয়েছিলেন। আমি তার কবরের সামনে বসলাম যখন সূর্য ডুবতে শুরু করেছে। আপনি আমাকে কেন বলেননি? আমি পাথরের গায়ে হাত রেখে ফিসফিস করে বললাম। কেন আপনি আমাকে সারা জীবন ভাবতে দিলেন যে আমি এমন কেউ যা আমি নই? বাতাসই ছিল একমাত্র উত্তর। শুকনো পাতাগুলো ঘাসের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। আমার ঠাকুমার শেষ দিনগুলোর কথা মনে পড়ল। হাসপাতালের মেশিন, আমার হাতে তার দুর্বল হাত। তিনি সেই শেষ রাতে আমাকে কিছু বলতে চেয়েছিলেন। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু তার স্বর ছিল খুব ক্ষীণ। আমি ভেবেছিলাম তিনি ওষুধের ঘোরে ভুল বকছেন। এখন ভাবছি তিনি হয়তো সত্যিটা বলতে চেয়েছিলেন। তুমি বিশেষ, আমার সোনা। তিনি তার চেতনার শেষ মুহূর্তে আমাকে বলেছিলেন, তোমার কল্পনার চেয়েও বেশি বিশেষ। আর যখন সব কিছু সামনে আসবে, আমি চাই তুমি মনে রাখো যে আমি যা কিছু করেছি তা ভালোবাসার জন্য ছিল। সেই সময় আমি তার কথা বুঝিনি। এখন কবরের সামনে বসে তার কথার মানে বুঝতে পারছি। আমার ফোন আবার কাঁপল। এবার একটি অজানা নাম্বার থেকে মেসেজ। আয়েশা, আমি ডক্টর জুলিয়ান কর্ডোবা। আমি সেই ডক্টর ছিলাম যে দুর্ঘটনার রাতে মীরা সিংহানিয়ার চিকিৎসা করেছিল। বিক্রম আমাকে তোমার নাম্বার দিয়েছে। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন, কিন্তু যদি তোমার এমন কারোর সাথে কথা বলার দরকার হয় যে সেখানে উপস্থিত ছিল, যে পুরো গল্প জানে, তবে আমি আছি। আমি মেসেজটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম। আমার একটা অংশ এটাকে ইগনোর করতে চাইছিল, নাম্বারটি ব্লক করতে চাইছিল, কিন্তু অন্য অংশটির উত্তর দরকার ছিল। আমি নাম্বারটি ডায়াল করলাম। সে প্রথম রিংয়েই ফোন ধরল। আয়েশা, তার স্বর ছিল খুব নরম। আমাকে জানতে হবে এটা কি সত্যি। আমি কোনো ভূমিকা ছাড়াই বললাম, সব কিছু। আমাকে এমন কারো কাছ থেকে শুনতে হবে যে বিক্রম নয়, যার কিছু পাওয়ার বা হারানোর নেই। এটা সত্যি, সে কোনো দ্বিধা ছাড়াই বলল, প্রতিটি শব্দ। আমি জানি তুমি আমাকে চেনো না, আমাকে বিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু যদি তুমি আমাকে একটা সুযোগ দাও, তবে আমি তোমাকে মূল মেডিকেল রেকর্ড এবং সেই রাতে লেখা নোটগুলো দেখাতে পারি। কেন? আমার গলা ভেঙে গেল। কেন আপনি এত দীর্ঘ সময় এটা গোপন রাখলেন? আপনি কি জানেন আপনি বিক্রমের সাথে আর আমার সাথে কি করেছেন? আমি ফোনের ওপাশে একটি দীর্ঘশ্বাস শুনতে পেলাম। গত 3 বছরের প্রতিটি দিন আমি অপরাধবোধ নিয়ে বেঁচেছি, সে স্বীকার করল। আমি এটাকে হাজারভাবে জাস্টিফাই করার চেষ্টা করেছি, বিশৃঙ্খলা, আইনি ভয়। কিন্তু সত্যি হলো, আমি ভয় পেয়েছিলাম। আমার ক্যারিয়ার ধ্বংস হওয়ার ভয়, হাসপাতালের ভুল স্বীকার করার ভয়। সেটা কোনো অজুহাত নয়, আমি জানি। কিন্তু যখন 8 মাস আগে আমার অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়ল, তখন আমি জানতাম এই রহস্য নিয়ে আমি মরতে পারি না। আমি কিভাবে জানব এটা কোনো সাজানো নাটক নয়? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমার কাছে তোমার রক্ত আছে, সে বলল। ওই রাতে আমি প্রোটোকল ভেঙে স্যাম্পল রেখেছিলাম, কারণ আমি জানতাম কোনো একদিন আমার প্রমাণের দরকার হতে পারে।
আর সেই স্যাম্পল মীরা এবং বিক্রমের ডিএনএর সাথে পুরোপুরি মিলে গেছে। গাণিতিকভাবে তুমি তার মেয়ে না হওয়ার সম্ভাবনা 100 কোটিতে 1 ভাগ। শ্মশান ঘাট যেন আমার চারদিকে ঘুরছিল। আমি প্রমাণগুলো কখন দেখতে পারি? আমি ফিসফিস করে বললাম, যখন তুমি চাইবে। আজ রাতে, কাল, পরের সপ্তাহে। তুমি তোমার নিজের মতো সময় নাও। আজ রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে জানতে হবে, সব নিজের চোখে দেখতে হবে। আমি বিক্রমকে সব কিছু তৈরি রাখতে বলবো। সে বলল। গল্পটি এখন এক নতুন মোড় নিল। আয়েশা কি তার নতুন পরিচয় মেনে নিতে পারবে? সব ল্যাবরেটরি রেজাল্ট, সব কিছু। না, আমি থামিয়ে দিলাম। আমি তোমাকে আগে দেখতে চাই, শুধু তোমাকে, বিক্রমের বিনা, অন্য কারো বিনা। তুমি কি সেটা করতে পারো? এক মুহূর্তে স্তব্ধতা। নিশ্চয়ই, আমি তোমাকে আমার ক্লিনিকের ঠিকানা পাঠাবো 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টার মধ্যে আমি ফোন রেখে দিলাম আর শ্মশান ঘাটে নিস্তব্ধতায় বসে রইলাম। নিজের সাহসের ভাঙা টুকরোগুলোকে একত্রিত করছিলাম। যদি এটা বাস্তব হয় দাদি, আমি তার কবরের ওপর ফিসফিস করে বললাম, আমার প্রয়োজন তুমি আমাকে শক্তি দাও, কারণ আমি জানি না ওই নথিপত্র অনুযায়ী আমি কে। আমি জানি না আয়েশা দেবী হওয়া কিভাবে ছাড়ব, আর এখন আমি যাই হই না কেন তা কিভাবে হব। বাতাস আবার বইল, এইবার আরও গরম, অনেকটা জড়িয়ে ধরার মতো। ডক্টর কর্ডোবার ক্লিনিক শহরের পূর্ব দিকে এক নির্জন চিকিৎসা ভবনে ছিল। যখন আমি পৌঁছালাম, তিনি প্রবেশদ্বারে আমার জন্য অপেক্ষা করছিলেন। প্রায় 60 বছরের এক লোক, ধূসর চুল, ক্লান্তি আর অসুস্থতার ছাপ মাখা মুখ। আয়েশা, তিনি বললেন যখন আমি তার কাছে পৌঁছালাম, আসার জন্য ধন্যবাদ। আমি জানি এর জন্য চরম সাহসের প্রয়োজন। এটা সাহসের মতো মনে হচ্ছে না, আমি স্বীকার করলাম। এটা আর কোনো বিকল্প না থাকার মতো মনে হচ্ছে না। তিনি আমাকে নিজে অফিসের দিকে নিয়ে গেলেন। দেয়ালে ডিপ্লোমা আর চিকিৎসা প্রমাণপত্রে ভরা একটি ঘর। তার টেবিলে এক বড় ফাইল বক্স ছিল, স্পষ্টতই পুরনো, যার উপর স্থায়ী মার্কার দিয়ে গোপনীয় এবং সিংহানিয়া ফাইল লেখা ছিল। সব কিছু এখানে আছে, তিনি বক্সের দিকে ইশারা করে বললেন। প্রতিটি নথিপত্র, প্রতিটি নোট, প্রতিটি প্রমাণ। আমি সব কিছু কালানুক্রমিকভাবে সাজিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তিনি নিজের টেবিলের পেছনে বসলেন আর আমি তার সামনের চেয়ারে বসলাম। বক্সটি আমাদের মধ্যে এক অবিস্ফোরিত বোমার মতো ছিল। তুমি ওটা খোলার আগে, তিনি ধীরে থেকে বললেন, আমি চাই তুমি কিছু জানো। তোমার দাদি সরলা দেবী এক অসাধারণ মহিলা ছিলেন। মেয়ে হঠাৎ ওপরে তাকালাম। আপনি কি ওনাকে চিনতেন? সংক্ষেপে, হ্যাঁ। যখন আমি অবশেষে জানতে পারলাম কয়েক বছর আগে তোমার সাথে কি হয়েছিল, তিনি মারা যাওয়ার আগে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। নিজের চোখে দেখার প্রয়োজন ছিল যে তুমি ঠিক আছো কিনা, সিস্টেমের সব ভুল সত্ত্বেও তুমি এক ভালো জায়গায় পৌঁছেছ কিনা। আর তিনি তোমাকে এত ভালোবাসা দিয়ে লালন পালন করছিলেন। এক বিষণ্ণ হাসি তার মুখে ফুটে উঠল। আমি পুরো বাড়িতে তোমার ছবি দেখেছি। তোমার আঁকা ছবিগুলো রেফ্রিজারেটরে চিপকানো ছিল। তোমার স্কুল ব্যাগ দরজার পাশে থাকত। আর যখন তিনি তোমার সম্পর্কে কথা বলতম, তখন তার মুখ উজ্জ্বল হয়ে উঠত। আমার আয়েশা, তিনি তোমাকে স্বর্গ থেকে পাওয়া উপহার বলতম। চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি তাকে বলিনি যে তুমি আসলে কে ছিলে, তিনি বলতে থাকলেন। আমার মনে হয়েছিল এটা নিষ্ঠুরতা হবে, এটা তার হৃদয় ভেঙে দেবে যে কোনোদিন তোমাকে তার কাছ থেকে দূরে নিয়ে যাওয়া হবে। তাই আমি মিথ্যে বললাম। আমি তাকে বললাম যে আমি পুরনো দত্তক নেওয়া কেসগুলোর ফলো আপ করছি, এটা পরীক্ষা করছি যে বাচ্চারা ঠিক আছে কিনা। তিনি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলাম যে তোমাকে কোনোদিন সিস্টেমে ফিরিয়ে নেওয়া হবে না। আর আমি প্রতিজ্ঞা করলাম। তাহলে আপনি জানতেন আমি এই পুরো সময় কোথায় ছিলাম? আমি ধীরে থেকে বললাম। আপনি জানতেন, আর আপনি বিক্রমকে বলেননি। না, যতক্ষণ না আমি মৃত্যুশয্যায় পড়েছিলাম, তিনি স্বীকার করলেন। আর আমি জানি এটা আমাকে এক রাক্ষস বানিয়ে দেয়। কিন্তু যখন আমি দেখলাম যে তুমি সরলার সাথে কতটা খুশি ছিলে, যখন আমি দেখলাম যে তোমার কাছে এক মা আছে যে তোমাকে পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে, তখন আমি সেটা ধ্বংস করতে পারিনি। তখন নয়, যখন আমি আগেই অনেক কিছু ধ্বংস করে দিয়েছিলাম। তিনি বক্স খুললেন আর নথিপত্র বের করতে লাগলেন। কিন্তু এখন তুমি শুধু এক বাচ্চা নও, তুমি এক প্রাপ্তবয়স্ক যার সত্য জানার অধিকার আছে। আর সরলা এখন এখানে নেই যে তিনি ওই সত্য থেকে দুঃখ পাবেন। তো এখানে সব কিছু আছে, বিনা ফিল্টারে, বিনা মিথ্যেতে। আমরা পরের 2 ঘন্টা প্রতিটি নথিপত্র পর্যালোচনা করে কাটালাম। দুর্ঘটনার রেকর্ড, সেই বিশৃঙ্খল রাতের চিকিৎসা নোট, আসল জন্ম শংসাপত্রের ছবি যেখানে লেখা ছিল বেবি সিংহানিয়া মাদা, কন্যা সন্তান, মৃত্যুর পর জরুরি সিজারিয়ান দ্বারা জন্ম, ডিএনএ টেস্টের রিপোর্ট,
সব নম্বর আর শতাংশের সাথে, যা আমি পুরোপুরি বুঝতে পারছিলাম না, কিন্তু ডাক্তার ধৈর্য ধরে বুঝিয়ে দিলেন। আর সবশেষে সরলা দেবীর নিজের পরিচিত ক্যালিগ্রাফিতে রেখে যাওয়া নথিপত্র, যেখানে লেখা ছিল কিভাবে তিনি সিস্টেমে এক বাচ্চাকে খুঁজে পেয়েছিলেন, এক বাচ্চা যাকে কেউ চাইত না বা দাবি করত না, এক বাচ্চা যাকে তার জীবনের যন্ত্রণাদায়ক শুরুর কারণে কঠিন কেস হিসাবে লেবেল করা হয়েছিল। আমি ওকে দেখলাম আর আমি জানতাম ও আমার দাদি লিখেছিলেন, জৈবিকভাবে নয় বরং প্রতিটি উপায়ে যা গুরুত্বপূর্ণ। আমি ওকে আয়েশা ডাকলাম, কারণ এর মানে হলো বুদ্ধি। আর আমি জানতাম এই বাচ্চা যে এত ট্র্যাজেডি থেকে বেঁচে গেছে, তার মধ্যে জীবনের সব পরিস্থিতির মোকাবিলা করার বুদ্ধি থাকবে। আমি ওকে নিজের সন্তান হিসেবে নথিভুক্ত করলাম, সামাজিক সেবায় কাজ করার সময়কার পরিচিত ব্যক্তিদের ব্যবহার করে। এটা আইনি ছিল না, এটা সঠিক ছিল না, কিন্তু এটা জরুরি ছিল, কারণ এই বাচ্চার এক মায়ের দরকার ছিল, আর আমার ওই মা হওয়ার দরকার ছিল। আমার চোখের জল হলদে পাতার উপর পড়ছিল। যদি কেউ এটা পড়ছে, চিঠিটি চলতে থাকলো, তার মানে আমি মারা গেছি, আর অবশেষে সত্য সামনে আসছে। যে কেউই এই বাচ্চাকে খুঁজছে, জেনে রাখুন যে আমি ওকে আমার অস্তিত্বের প্রতিটি কণা দিয়ে ভালোবেসেছি। আমি ওকে সবথেকে ভালোভাবে লালন পালন করেছি যা আমি পারতাম। আমি ওকে দয়া, মর্যাদা, কঠিন সময়ে শক্তির শিক্ষা দিয়েছি। আর যদি আপনি তার জৈবিক পরিবার হন, তবে আমি আপনাদের কাছে মিনতি করছি যে তার মধ্যে এক হারিয়ে যাওয়া মেয়েকে নয়, বরং এক বাচ্চাকে দেখুন যাকে বাঁচানো হয়েছিল, সিস্টেম থেকে বাঁচানো হয়েছিল, একাকিত্ব থেকে বাঁচানো হয়েছিল, সেই অসাধারণ মানুষ হওয়ার জন্য বাঁচানো হয়েছিল যা আমি জানি যে ও হয়েছে। ডাক্তার আমাকে কোনো বাধা না দিয়ে কাঁদতে দিলেন। যখন আমি অবশেষে আবার কথা বলতে পারলাম, তখন আমার কণ্ঠস্বর ভারী ছিল। তাহলে এটা সত্যি, সব কিছু সত্যি? হ্যাঁ, তিনি শুধু বললেন, আমি দুঃখিত, সত্যের জন্য মাফ চাইবেন না। আমি নিজের চোখের জল মুছলাম। এটা এত দীর্ঘ সময় লুকিয়ে রাখার জন্য মাফ চান? আমি চাই, তিনি জবাব দিলেন, প্রতিদিন। আর আমি ততক্ষণ চাইতে থাকব যতক্ষণ আমি এখানে আছি। আপনার কাছে আর কত সময় আছে? আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম। আপনি বললেন যে আপনি অসুস্থ। মাস, হয়তো। ডাক্তার আশাবাদী নন, কিন্তু আমি এর সাথে শান্তি স্থাপন করেছি। আমার একমাত্র আক্ষেপ এটাই যে আমার মধ্যে এটা আগে করার সাহস ছিল না। আমি দাঁড়িয়ে পড়লাম, কিছু নথিপত্র তুলে নিলাম। আমি কি এগুলোর কপি নিতে পারি? সব কিছু নিয়ে নাও। তিনি বক্সটি আমার দিকে ঠেলে দিলেন। আমি আইনি ফাইলের জন্য আগেই কপি বানিয়ে রেখেছি। এটা তোমার গল্প, তোমার সত্য। আমি বক্সটি তুললাম, নিজের হাতে নিজের পুরো জীবনের ওজন অনুভব করছিলাম। আমি এখন কি করব? আমি জিজ্ঞাসা করলাম। নিজেকে হারিয়ে যাওয়া মনে হচ্ছিল। আমি এর সাথে কিভাবে থাকব? একবারে একদিন, তিনি জবাব দিলেন। আর আয়েশা, বিক্রম এক ভালো মানুষ। আমি জানি এটা খুব ভারী। আমি জানি যে তুমি হয়তো বিপরীত দিকে দৌড়ে পালাতে চাও, কিন্তু ওকে একটা সুযোগ দাও। ও তোমার সাথে 3 বছর হারিয়েছে, ওকে আর হারাতে দিও না। আমি জানি না আমি কি ওটা হতে পারবো যা ও হতে চায়। ও তোমাকে অন্য কিছু হতে চায় না, শুধু তুমি নিজেই হও। ডাক্তার বললেন। যখন আমি প্রমাণের সাথে ওর মুখোমুখি হলাম, তখনও স্পষ্ট ছিল, ও উত্তরাধিকার বা ব্যবসায়িক সাম্রাজ্য সম্পর্কে জিজ্ঞাসা করেনি। ও জিজ্ঞাসা করেছিল যে তুমি খুশি ছিলে কিনা, তুমি নিরাপদ ছিলে কিনা, তুমি কি ভালোবাসা পেয়েছিলে। ওগুলোই ওর একমাত্র চিন্তা ছিল। আমি ক্লিনিক থেকে বাইরে বেরোলাম, যখন রাত পুরোপুরি নেমে এসেছে। আমার ফোন ভাইব্রেট হলো। বিক্রমের এক মেসেজ। ডাক্তার আমাকে বললেন যে তুমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলে। আমি তোমাকে চাপ দেব না, কিন্তু যখন তুমি কথা বলার জন্য তৈরি হবে, যা কিছু তোমার চাই, আমি এখানে থাকব। আমি সবসময় এখানে থাকব। তোমার বাবা। মেসেজের শেষে এই দুটো শব্দ আমাকে এক ট্রেনের মতো ধাক্কা দিল। তোমার বাবা। বিক্রম নয়, মিস্টার সিংঘানিয়া নয়, বরং তোমার বাবা। যেমন এটা এখন এক প্রতিষ্ঠিত সত্য ছিল, যেন ওই শব্দগুলো স্রেফ আমার জীবনে জুড়ে দেওয়া যেতে পারে আর সব কিছু বদলে দিতে পারে। আর সবথেকে বড় কথা হলো, এটা কাজ করছিল, কারণ আমার প্রাপ্তবয়স্ক জীবনে প্রথমবার, যখন থেকে আমি আমার দাদিকে হারিয়েছি, যখন থেকে আমি পৃথিবীতে একা হয়ে গিয়েছিলাম, আমাকে পুরোপুরি একা মনে হলো না। আমার কাছে এক বাবা ছিল, এক বাবা যে আমাকে খুঁজছিল, এক বাবা যে দেখল আমাকে কিভাবে অপমানিত করা হয়েছে, আরও চুপ থাকতে পারেনি। এক বাবা যে কোনো কারণে, যাকে আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না, আমার সাথে দেখা করতে চাইত। দায়ের কারণে নয়, লোক দেখানোর কারণে নয়, বরং এই জন্য যে ও সত্যিই বিশ্বাস করত যে আমি মূল্যবান। আমি কাঁপতে থাকা হাতে মেসেজের জবাব দিলাম। আমার সময় চাই, কিন্তু আমাকে খুঁজে পাওয়ার জন্য ধন্যবাদ। হার না মানার জন্য ধন্যবাদ। আমার অপমান দেখার জন্য আর তার বিরুদ্ধে কিছু করার জন্য ধন্যবাদ।
আমি জানি না তোমার মেয়ে কিভাবে হতে হয়, কিন্তু যদি তুমি এখনও আমাকে শেখাতে চাও তবে আমি শেখার জন্য তৈরি আছি। তার উত্তর সেকেন্ডের মধ্যে এলো। আমি পৃথিবীতে যে কোনো কিছুর চেয়ে বেশি চাই। যতটা সময় তোমার চাই নিয়ে নাও, আমি কোথাও যাচ্ছি না। আমি নথিপত্রের বক্সটিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম আর বাড়ির দিকে লম্বা রাস্তা হাঁটা শুরু করলাম, এটা জেনে যে যখন কাল সূর্য উঠবে তখন আমার জীবন পুরোপুরি আলাদা হবে। আমি এখন শুধু দেবী ওয়েটার ছিলাম না, আমি আয়েশা সিংহানিয়া, মেয়ে, উত্তরাধিকারী, আর বহু বছরের মধ্যে প্রথমবার এক বেঁচে থাকা মানুষের চেয়ে বেশি কিছু ছিলাম। আমি এমন কেউ ছিলাম যার ভবিষ্যৎ শুধু প্রতিটি দিন শেষ হওয়া পর্যন্ত বিস্তৃত ছিল না, আর সেটা যে কোনো কিছুর চেয়ে বেশি ভীতিজনক আর রোমাঞ্চকর ছিল যা আমি আগে কখনো অনুভব করেছি। 3 মাস পর আমি একটি ড্রেসিং রুমের আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, যা আমার পুরনো অ্যাপার্টমেন্টের চেয়ে বড় ছিল। যে গাউন আমি পরেছিলাম তার দাম হয়তো আমার আগের 6 মাসের আয় ছিল, কিন্তু ওই গাউন আমাকে কাঁপিয়ে দেয়নি। এটা ওটার প্রতিনিধিত্ব করছিল যা আমি এখন। আজ সিংহানিয়া গ্রুপের বার্ষিক গালা অনুষ্ঠান ছিল, আর কোম্পানির ইতিহাসে প্রথমবার বিক্রম নিজের মেয়েকে দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেবে। তুমি কি তৈরি? বিক্রমের আওয়াজ দরজার অন্য পাশ থেকে এলো। সততার সাথে জবাব দিলে, না, কিন্তু আমার মনে হয় তাতে কিছু যায় আসে না। ও নিজের ট্যাক্সিডোতে নিখুঁতভাবে ভেতরে এলো, কিন্তু ওর চোখে সেই তীক্ষ্ণটা ছিল যা আমি অনুভব করছিলাম। আমরা সবকিছু বাতিল করতে পারি, ও সাথে সাথে বলল, যদি এটা অনেক বেশি হয়, যদি তুমি তৈরি না থাকো। না, আমি ওকে থামিয়ে দিলাম। নিজেকে অবাক করে দিয়ে বললাম, আমি 3 মাস লুকিয়ে শিখতে আর সবকিছু মানিয়ে নিতে কাটিয়েছি, কিন্তু এখন এটার মুখোমুখি হওয়ার সময় এসে গেছে যে আমি আসলে কে। গত 3 মাস এক ঝড়ের মতো ছিল। বিক্রম প্রতিটি প্রতিজ্ঞা পূরণ করেছিল। ও আমাকে জায়গা দিয়েছিল যখন আমার তার প্রয়োজন ছিল, সমর্থন দিয়েছিল যখন আমি চেয়েছি, আর অসীম ধৈর্য দেখিয়েছিল যখন আমি আমার নতুন বাস্তবতাকে সামলাচ্ছিলাম। ও আমাকে সাথে সাথে রেস্টুরেন্টে চাকরি ছাড়ার জন্য চাপ দেয়নি, যদিও রতন চাচা জোর দিয়েছিলেন যে আমার যতটা সময় চাই নেওয়া উচিত। যাও বেটি, তিনি আমার চোখের জলের সাথে বলেছিলেন, যাও আর খুঁজে বের করো যে তুমি আসলে কে, কিন্তু সবসময় মনে রেখো যে তুমি এখানে গিয়েছিলে। সেই মানুষটি, সেই আয়েশা যে মর্যাদা আর কৃপার সাথে সেবা করেছে, সেও বাস্তব, তাকে হারিয়ে ফেলো না। আর আমি তাকে না হারানোর চেষ্টা করেছিলাম, তখনও যখন আমি সেই ব্যবসায়িক সাম্রাজ্য সম্পর্কে শিখছিলাম যা এখন আংশিকভাবে আমার ছিল, তখনও যখন আমি শিষ্টাচার আর কর্পোরেট ফিন্যান্সের ক্লাস নিলাম, তখনও যখন আমি এক প্রাসাদের মতো দেখতে বাড়িতে চলে গেলাম। আমি নিজের সেই অংশকে ধরে রেখেছিলাম, সেই অংশ যা মনে রাখত যে অদৃশ্য হওয়া কেমন লাগে, বিচার করা হওয়া, মানুষের চেয়ে কম মর্যাদা পাওয়া। এখানে কি কেউ আছে যে তোমাকে দেখতে চায়? বিক্রম ধীরে থেকে বলল। নিচে যাওয়ার আগে দরজা আবার খুলল আর ঈশিতা রায়জাদা ভেতরে এলো, কিন্তু ও সেই ঈশিতা ছিল না যে 3 মাস আগে আমাকে অপমানিত করেছিল। এই মহিলার চুল সাধারণ ছিল, সেই স্যালুন পারফেক্ট স্টাইল ছাড়া। ওর গাউন মার্জিত ছিল কিন্তু বিনয়ী, আর ওর চোখ, সেই চোখ যা আগে নিষ্ঠুরতায় চকচক করত, এখন অন্য কিছু দেখাচ্ছিল, বিনয়। আয়েশা, ও বলল, ওর কণ্ঠস্বর একটু কাঁপছিল। আমি জানি আমার এখানে থাকার কোনো অধিকার নেই। আমি জানি হয়তো তুমি আমাকে এই গুরুত্বপূর্ণ দিনে সবথেকে শেষে দেখতে চাও, কিন্তু আমাকে এটা দেখার দরকার ছিল। ও নিজের ফোন বের করল আর আমাকে ছবি দেখালো। ও এক কমিউনিটি কিচেনে খাবার পরিবেশন করছিল। গৃহহীন মানুষদের সাথে বসেছিল, তাদের গল্প শুনছিল। নিজের চুল পেছনে বাঁধা আর বাস্তব কাজের ময়লা হাতে এক কমিউনিটি কিচেনে কাজ করছিল। আমি আমার 50 ঘন্টা 1 মাস আগেই পুরো করে ফেলেছি, ও বুঝিয়ে বলল। কিন্তু আমি যাওয়া চালিয়ে গিয়েছি, কারণ প্রথমবার নিজের জীবনে আমি বুঝতে পারলাম। আমি বুঝলাম যে প্রতিটি মানুষের এক গল্প থাকে। মর্যাদা ওটা থেকে আসে না যা তোমার কাছে আছে, বরং ওটা থেকে আসে যে তুমি অন্যদের সাথে কেমন ব্যবহার করো। আর এটা যে তোমার করে আঙ্গুলে আমার চেয়ে বেশি শক্তি ছিল, কারণ তুমি নিজের অপমানের মুখোমুখি কৃপার সাথে করেছ, যেখানে আমি আমার নিজের তুচ্ছতার মোকাবেলাও করতে পারছিলাম না। ও আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, এক এমন দৃশ্য যার আমি 3 মাস আগে কখনো কল্পনাও করতে পারিনি। আমি মাফি চাই না, কারণ আমি জানি আমি এর যোগ্য নাই, ও বলল, কিন্তু আমি চাই যে তুমি জানো যে তুমি আমাকে বদলে দিয়েছ। সেই দিন রেস্টুরেন্টে যখন তোমার কাছে আমাকে ধ্বংস করার সুযোগ ছিল আর তুমি দয়া দেখানো পছন্দ করেছিলে,
তখন তুমি এক বীজ বুনেছিলে, আর সেই বীজ এমন কিছু হয়ে গেছে যাকে আমি নিজেও চিনতে পারি না, কিন্তু যা আমি আগে ছিলাম তার চেয়ে অনন্ত গুণ ভালো। আমি বিক্রমের দিকে তাকালাম, যে এক নিরপেক্ষ অভিব্যক্তি নিয়ে দৃশ্যটি দেখছিল, আমাকে ঠিক করতে দিচ্ছিল যে কিভাবে জবাব দিতে হবে। আমি ঈশিতার দিকে নিজের হাত বাড়িয়ে দিলাম। দাঁড়িয়ে পড়ো, আমি ধীরে থেকে বললাম। কাউকে কারো সামনে হাঁটু গেড়ে বসার দরকার নেই। ও আমার হাত ধরল, ওর চোখ বিস্ময়ে ভরা ছিল। আমি তোমাকে মাফ করছি, আমি বলতে থাকলাম। আর আমি ওই শব্দগুলোর ওজন নিজের বুক থেকে মুক্ত হতে অনুভব করলাম। এই জন্য নয় যে তুমি যা করেছ তা ঠিক, এই জন্য নয় যে ব্যথা পুরোপুরি গায়েব হয়ে গেছে, বরং এই জন্য যে ঘৃণা ধরে রাখা কেবল আমাকেই আঘাত করে। আর কারণ আমি তোমার চোখে দেখছি যে তুমি সত্যিই বদলে গেছ, আর সেটা গুরুত্ব রাখে। ঈশিকা তখন আমাকে জড়িয়ে ধরল, আমার কাঁধে কাঁদতে কাঁদতে, আর আমি ওকে ধরে রাখলাম। এই মহিলা যে আমার যন্ত্রণা ছিল, আর এখন এই কথার প্রমাণ ছিল যে মানুষ বদলে যেতে পারে। যখন ও চলে গেল, তখন বিক্রম আমাকে এত তীব্র গর্বের সাথে দেখল যে তাতে আমার চোখ প্রায় ভিজে এলো। তোমার মা তোমার উপর খুব গর্ব করত, ও বলল। তিনি সবসময় মানুষের মধ্যে সবথেকে ভালোটা দেখতেন, সবসময় দ্বিতীয় সুযোগে বিশ্বাস করতেন, আর তুমি ওটা ওনার থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছ। আপনি কি আমাকে ওনার সম্পর্কে আরও বলবেন? আমি জিজ্ঞাসা করলাম, তিনি আসলে কে ছিলেন? আজ রাতে, ও প্রতিজ্ঞা করল, গালা অনুষ্ঠানের পর। আমার কাছে ওনার লেখা চিঠি, ভিডিও, ছবি আছে। ওটা সব কিছু যা তোমার ওনাকে জানার জন্য দরকার, এটা জানার জন্য যে তুমি কোথা থেকে এসেছ। গালা অনুষ্ঠান ঠিক তেমনই ছিল যেমন আমি আশা করেছিলাম, আর যেমন আমি কল্পনা করিনি। শত শত মার্জিত লোক, লাখ লাখ টাকার কথোপকথন, যেন সেগুলো খুচরো পয়সা। ক্যামেরা ফ্ল্যাশ যা আমার মাথা ঘুরিয়ে দিচ্ছিল। কিন্তু যখন বিক্রম আমাকে মঞ্চে নিয়ে গেল আর পুরো হলে নীরবতা নেমে এলো, তখন আমার ভেতর কিছু বদলে গেল। শুভ সন্ধ্যা সবাইকে, বিক্রম শুরু করল। ওর কণ্ঠস্বর লাউডস্পিকারে বিশাল হলকে ভরিয়ে দিচ্ছিল। যেমন অনেকে জানেন, আমি এই বছর অনেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলাম। কেউ কেউ স্বাস্থ্য সমস্যা নিয়ে অনুমান করেছেন, অন্যরা ব্যবসায়িক সংকট নিয়ে। কিন্তু সত্য খুব সহজ আর অনেক বেশি অসাধারণ। ও এক মুহূর্ত থামল, আমার হাত ধরল। 6 মাস আগে আমি জানতে পারলাম যে আমার মেয়ে, যাকে আমি 3 বছর আগে হারিয়েছিলাম, জীবিত ছিল। আর গত কয়েক মাস নতুন করে আবিষ্কারের যাত্রা ছিল, না কেবল ওর, বরং বাস্তবে জীবনে কী গুরুত্ব রাখে তার। হলে ফিসফাস গুঞ্জন শোনা গেল। এটি আয়েশা, বিক্রম বলতে থাকল। আর আমি আপনাদের কাছে এটা চাইব না যে আপনারা ওকে ওর পদবি বা ওর উত্তরাধিকার দিয়ে বিচার করেন। আমি আপনাদের কাছে এটা চাইব যে আপনারা ওকে চেনেন, যে ও কে। এক মহিলা যে সততার সাথে নিজের জীবন গড়ার জন্য কাজ করেছে, যে কৃপার সাথে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছে, যাকে অপমানিত করা হয়েছে আরও বদলার বদলে মর্যাদাকে বেছে নিয়েছে, যে ঘৃণা করা সহজ ছিল তখন ক্ষমা করেছে। ও তখন আমাকে দেখল, ওর চোখ চকচক করছিল। আমার মেয়ে আমাকে এমন কিছু শিখিয়েছে যা আমি ব্যবসায়িক সফলতার খোঁজে ভুলে গিয়েছিলাম। ও আমাকে মনে করিয়ে দিয়েছে যে আসল শক্তি ওটা থেকে আসে না যে তোমার কাছে কত টাকা আছে বা তুমি কতগুলো কোম্পানি নিয়ন্ত্রণ করো। এটা ওটা থেকে আসে যে তুমি মানুষের সাথে কেমন ব্যবহার করো, যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখছে না। এটা তোমার মানবতাকে বজায় রাখা থেকে আসে, তখনও যখন দুনিয়া তোমার সাথে এমন ব্যবহার করে যেন তোমার কাছে ওটা নেই। হাততালি প্রথমে হালকা শুরু হলো, তারপর এক বজ্রধ্বনির মতো বাড়তে থাকল। তাই আজ রাতে আমি ঘোষণা করছি যে আমার ব্যক্তিগত সম্পত্তির 50% এক নতুন ফাউন্ডেশনে যাবে, বিক্রম ঘোষণা করল। মীরা এবং আয়েশা সিংহানিয়া ফাউন্ডেশন, অস্থায়ী যত্ন সিস্টেমে থাকা তরুণদের সাহায্য করার জন্য উৎসর্গীকৃত, যাতে কোনো বাচ্চাই সিস্টেমের ফাঁদে হারিয়ে না যায়, যাতে প্রতিটি বাচ্চা সেই সুযোগ পায় যা আমার মেয়ে পেয়েছে, ভালোবাসা পাওয়া, মূল্যবান হওয়া, আর সেই অলৌকিক হিসেবে দেখা যাওয়ার যাও আসলে। চোখের জল এখন আমার মুখ দিয়ে স্বাধীনভাবে বইছিল। আর এই ফাউন্ডেশনের নেতৃত্ব দেওয়ার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি দ্বারা পরিচালিত হবে, ও বলতে থাকল। কেউ যে সেই অভিজ্ঞতা নিয়ে বেঁচেছে, যে সেই ব্যথা, অনিশ্চয়তাকে জানে, কিন্তু আশাকেও জানে। আমার মেয়ে আয়েশা সিংহানিয়া। হল গগনবিদারী হাততালিতে ফেটে পড়ল।
ক্যামেরা ফ্ল্যাশ আলোর এক তারামণ্ডল তৈরি করল, আর এই সব কিছুর মাঝে আমার বাবা আমাকে জড়িয়ে ধরল। আমি তোমার উপর খুব গর্বিত, ও ফিসফিস করে বলল, শব্দের চেয়েও বেশি গর্ব। সেই রাতে যখন গালা অনুষ্ঠান আমাদের চারপাশে চলছিল, আমি বারান্দায় দাঁড়িয়ে শহরকে আলোকিত দেখছিলাম। বিক্রম আমার সাথে যোগ দিল, আমাকে এক গ্লাস শ্যাম্পেন দিয়ে বলল, তুমি কি ভাবছ? আমার দাদির কথা, আমি জবাব দিলাম। তিনি এখন কিভাবে হাসছেন হয়তো। ওনার আয়েশা, সেই বাচ্চা যাকে তিনি ভালোবাসা আর দৃঢ় সংকল্প ছাড়া আর কিছু ছাড়াই লালন পালন করেছিলেন, এখানে এক ডিজাইনার গাউনে দাঁড়িয়ে আছে, চ্যারিটি প্রতিষ্ঠার কথা বলছে। এটা বাস্তব। তিনি জানতেন, বিক্রম বলল, নিজের হৃদয়ে তিনি সব সময় জানতেন যে তুমি কোনো অসাধারণ কিছুর জন্য নির্ধারিত। এই জন্যই তিনি তোমাকে আয়েশা, বুদ্ধি ডেকেছিলেন, কারণ তিনি জানতেন যে তোমার কাছে সেই জিনিসটি সামলানোর বুদ্ধি থাকবে যা জীবন তোমার সামনে রাখবে। আমি জানি না আমি বুদ্ধিমান কিনা, আমি স্বীকার করলাম। অধিকাংশ দিন আমার এখনও সেই ছেঁড়া পোশাক পরা ভীতু ওয়েটার মনে হয়। ভালো, ও জবাব দিল, সেই মেয়েটিকে কখনো ভুলো না। ওই মেয়েটি তোমাকে অসাধারণ বানায়। টাকা নয়, পদবি নয়, ওটাই তার শক্তি, তার কৃপা, তার হৃদয়। আমরা তখন তারাদের নিচে টোস্ট করলাম। বাবা আর মেয়ে সব বাধার বিরুদ্ধে আবার এক হলাম। আপনি কি জানেন সবথেকে বিদ্রূপের বিষয় কি? আমি এক পলক পরে বললাম। ঈশিতা ভেবেছিল আমাকে অপমান করা আমাকে ভেঙে দেবে। ও ভেবেছিল আমার পোশাক ছিঁড়ে দেওয়া আমার মর্যাদা কেড়ে নেবে। কিন্তু বাস্তবে ওই মুহূর্তটাই এই সব শুরু করে দিল। যদিও আমাকে অপমান না করত, যদি আপনি ওটা দেখার জন্য ওখানে না থাকতেন, তবে হয়তো আমরা কখনো দেখা করতাম না। ব্রহ্মাণ্ড রহস্যময় উপায়ে কাজ করে, বিক্রম একমত হল। কখনো কখনো আমাদের সবথেকে অন্ধকার মুহূর্তগুলো আমাদের সবথেকে উজ্জ্বল সূর্যোদয়ের প্রস্তাবনা হয়। আমি আমার সামনে ছড়িয়ে থাকা শহরকে দেখলাম। লাখ লাখ আলো, লাখ লাখ জীবনের প্রতিনিধিত্ব করছে। প্রতিটি নিজের ব্যথা আর জয়, হারানো আর ফিরে পাওয়ার গল্পের সাথে। আর আমি তখন জানতে পারলাম যে আমার গল্প যতটাই অসম্ভব হোক, যতটাই যন্ত্রণাদায়ক মুহূর্তে ভরা হোক, ঠিক তেমনই হতে হতো, কারণ এটা আমাকে এখানে নিয়ে এসেছে, এই মুহূর্তে, এই সত্য পর্যন্ত। আমি শুধু সেই ওয়েটার ছিলাম না যার পোশাক ছেড়ে দেওয়া হয়েছিল। আমি শুধু সেই হারিয়ে যাওয়া মেয়ে ছিলাম না যাকে খুঁজে পাওয়া হয়েছিল। আমি ছিলাম আয়েশা, শুধু আয়েশা, এক দাদির ভালোবাসা দিয়ে গড়া, যে আমার দাদি ছিল না, এক বাবার দ্বারা খুঁজে পাওয়া, যে কখনো খোঁজা থামায়নি। আর অবশেষে সব অপমান, সব ব্যথা, সব অনিশ্চয়তার পর অবশেষে আমি ছিলাম সম্পূর্ণ। জীবনের সবচেয়ে তীব্র অপমানও কখনো কখনো ভাগ্যের দরজা খুলে দেয়, যেখানে প্রতিশোধের পরিবর্তে ক্ষমা বেছে নেওয়া আমাদের শক্তিশালী করে তোলে। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের মর্যাদা বাহ্যিক সম্পদ বা পদমর্যাদায় নয়, বরং হৃদয়ের দয়া, ধৈর্য এবং পরিবর্তনের সাহসে লুকিয়ে থাকে। কারণ অন্ধকারের পর আলোর উদয় অপ্রত্যাশিত, কিন্তু অনিবার্য।